করবা যে ভাই শেষ করে দেন বা পারতেছি না, তখন কিন্তু শেষ দিকে এসে আমার আমার করার মতো আমারই কিছুই থাকবে না। কারণ পরীক্ষা 4 ঘন্টা তোমরা দিবা, আমি দিব না। যত আমি বলি শিখাই দেই না কেন, ঝামেলায় পড়বা। ঠিক আছে, একটু কষ্ট করো, বেশি না তো, পড়া তো অনেক সিস্টেমেটিক্যালি কমায় দিতেছে, একটু চেষ্টা করো। আচ্ছা, কেউ কিছু বলছো? গুড। হ্যাঁ, রিপাও করছো। পোস্ট করিও ভাইয়া, পোস্ট করিও, হ্যাঁ। ওগুলা তো আমি দেখি, আমি এত ব্যস্ততা থাকার পরে কিন্তু দেখি। হ্যাঁ, আর আমি শেয়ার করবো না, আমি একটা আসলে ভালো সিদ্ধান্ত নিচ্ছি, তো আসলে আমার পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার। এগুলো আসলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই কারণেই, তোমরাও দেখবা যে নিজেরা বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়বা, তো তখন কিভাবে সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিবা, এটা এই যে আমি যখন আমার অভিজ্ঞতা শেয়ার করবো, তোমরা এই জিনিসটা কিন্তু শিখতে পারবা। তো আমি বলবো নি একটা গুরুত্বপূর্ণ ডিসিশন, হ্যাঁ, ওগুলো বলে দেবো নি। যেহেতু আমরা ক্লাসগুলো ফ্রিতেই নিতেছি, মানে এই ক্লাসগুলো ফ্রি করে দিয়েছি, তোমরা একটু তোমাদের কলেজের গ্রুপগুলোতে দিও। হ্যাঁ, কালকের ক্লাস আপলোড করে দিয়েছি তো। শোনো, আমাদের এই যে হলো এই সলভ ক্লাসগুলো আমরা পাবলিক করে দিতেছি, তো আমাদের পেজেই থাকবে এগুলা। আর হচ্ছে আমি কিন্তু আবার ক্লাস আপলোড করছি, 10 নম্বর ক্লাস আপলোড আপলোড করে দিয়েছি আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে। ক্লাস কিন্তু বন্ধ নাই, একদিকে সলভ ক্লাস চলতেছে, ওইদিকে বেসিক ক্লাস চলতেছে, ক্লাস কিন্তু বন্ধ রাখি নাই। ঠিক আছে, ক্লাস চলমান আছে। তোমরা শুধু আমার সঙ্গে আগাও, যেটা বুঝবা না একটু নিজের দায়িত্বে, যে ভাই এটা আমি বুঝতেছি না, আমরা বুঝাই দেন, আমি বুঝাই দিতেছি। ঠিক আছে, ওই আন্তরিকতাটা আমার মধ্যে আছে। আর তোমরা আমার কাছে হাজার হাজার জন নাই যে আমি একদম ব্যস্ত হয়ে পড়ছি, কারো কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। আমি অল টাইম অলমোস্ট তোমাদের জন্য ফাঁকা পড়ে আছি, কোশ্চেন করবো, আমি অ্যান্সার দেবো। তো যাই হোক, আমরা শুরু করি, হ্যাঁ। ওকে, আমাদের প্ল্যান মূলত ছিল যে আমরা 1 মাসের মধ্যেই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং শেষ করব। তো সেই আলোকেই কিন্তু আমরা আগাচ্ছি। ঠিক আছে, আমরা তোমাদের যে পিডিএফটা দিতেছি, সেই পিডিএফ এ কিন্তু আমরা অ্যান্সার শিট আলাদা করে দিতেছি, কোশ্চেন শিট আলাদা করে দিতেছি। তো আমি তোমাদের কিন্তু প্রথমে বলছিলাম যে আমি মূলত হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা থেকে যেহেতু কনফার্ম কোশ্চেন করা হবে, তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর 3টা ক্লাস নিব। 3টার মধ্যে ইনশাল্লাহ 2010 থেকে 2023 সাল পর্যন্ত কোশ্চেন সলভ করবো। তো এখন কথা হলো, 3টা লাইভ ক্লাস করতে গেলে সময় অনেক চলে যাচ্ছে, এই কারণে কিন্তু 6টা লাইভ ক্লাস হবে। 3টে রেকর্ড ক্লাস আর 3টে হলো এভাবে লাইভ ক্লাস। তো আমরা কিন্তু 3 নম্বর ক্লাস করতেছি আজকে, অলরেডি একটা রেকর্ড ক্লাস কিন্তু আপলোড করছি। এবং কোশ্চেন যে সলভ গুলা, সেগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিছি, যে এখানে এই যে দেখো কোশ্চেন গুলো সলভ দিয়েছি, যারা পাওনি তারা চেক আউট করে নিও। আজকে আমি হলো 5 তারিখে যে ক্লাসটা হওয়ার কথা ছিল, সেই ক্লাসটাই মূলত করাবো। হ্যাঁ, এই যে 5 তারিখেরটা আমরা এই যে 6 তারিখ দিয়ে দিলাম। এইটা যে কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে আমি দেখতেছি খুবই নর্মাল টাইপের কোশ্চেন দিচ্ছি, আমি জানি না এখানে সমস্যা আছে কিনা কারো, কিন্তু তারপর আমি পড়ে যাচ্ছি, করাই দিয়ে যাচ্ছি, সলভ করাই যাচ্ছি। যাদের যেখানে সমস্যা থাকবে একটু বলবো যে ভাই এই জিনিসটা বুঝিনি, একটু বেশি করে বলেন। হ্যাঁ, 15 নম্বর 6, 15 নম্বর 7-এর অ্যান্সার মেলে নাই, ও আচ্ছা আচ্ছা, তাহলে পুরো দেবো, অঙ্কটা করে দিতে হবে। আমি সলভ দেবো নি, তোমাদের যদি না মিলে থাকে আমি তো নিজে করে দেবো, হ্যাঁ। এখন যে এন্ট্রি গুলো বুঝবা না, ওগুলো একটু কোশ্চেন করবা, আর আমি সরাসরি বলে যাচ্ছি। তো দেখো, আমরা হলো এখন 5টা কোশ্চেন সলভ করব। গতদিন 4টা কোশ্চেন সলভ করেছি 2টা ক্লাসের মাধ্যমে। আজকে একটা ক্লাসের মাধ্যমে আমি 5টা, এইদিকে 5টা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। কারণ পুরো অঙ্ক করা লাগবে না, কারণ এখানে যে এন্ট্রি গুলো আছে সেগুলো খুবই নর্মাল। তো দেখো, আমি মূলত এটা একটু উঠাই দেই এই জিনিসটা। দেখো, এইরকম কিছু ট্রানজেকশন সহকারে একটা কোশ্চেন দেওয়া থাকবে। সে কোশ্চেনে তোমাকে এভাবে বলবে, এই যে এখানে দেখো বলছে, শো দা সামারি অফ ট্রানজেকশন প্রিপারিং টেবুলার অ্যানালাইসিস। ওর মানে হলো যে তোমাকে টেবুলার স্ট্রাকচার তৈরি করতে হবে অ্যাকাউন্টিং ইকুয়েশনে, এবং সেই জিনিসটা তোমাকে কি করতে হবে, প্রুফ করে দেখাতে হবে। এখন কিভাবে প্রুফ করে দেখাতে হয়, এর আগে অলরেডি একটা অঙ্ক আমরা করছি। ওকে, ভালো কথা। এখন এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্কগুলো যদি তুমি ইজিলি করতে চাও, সহজে যদি পারতে চাও, তাহলে আমি তোমাদের বারবার বলছি যে তোমার জাবেদা করার বেসিকটা থাকতে হবে। জাবেদা করার যদি বেসিক থাকে, তাহলে ইজিলি তুমি হচ্ছে কোন লেনদেনটা কোথায় বসাতে হবে ইজিলি বুঝতে পারবা। এখন এই জিনিসটা আরো সুন্দর করে বোঝার জন্য দেখো, তোমাদের যে এটা আমি দিয়েছি, কি বলা হচ্ছে হলো, সলভ করার যে শীটটা দিয়েছি, অ্যান্সার শীট, ওখানে আমি সুন্দর করে বলছি। তোমার যদি জাবেদার বেসিক ভালো থাকে, তাহলে সবার প্রথমে
আমি তোমাকে বলছি যে এট ফার্স্ট ডিটারমাইন দ্য নাম্বার অফ অ্যাকাউন্ট, অ্যাসেট সাইড, লাইবিলিটি সাইড, ওনার ইকুইটি সাইড, এই 3 সাইটে তোমার নাম্বার অফ অ্যাকাউন্ট বের করে নিতে হবে ঘরগুলো নির্ধারণ করার জন্য। এখন ঘর কাটাটাও কিন্তু একটা শিক্ষা, বড় শিক্ষা, যেটা আমি এই কারণে বারবার বলতেছি যে তুমি পারো পারো না পারো নাই, ঘর কাটা শেখো। তাহলে ঘর কাটা যদি পারো, ওইটা একটা বড় স্ট্র্যাটেজি, আর বাকিটা তুমি বুঝতে পারবা। যেমন এই যে এখানে দেখো, আমরা যদি এই কোশ্চেনটা মানে সরাসরি হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে চাই, ছাড়া জাবেদা ছাড়া আমরা এটা অ্যাকাউন্টিং ইকুয়েশন করব, তাহলে আমার অ্যাসেট পাশের ঘর কয়টা, লাইবিলিটিস পাশের ঘর কয়টা হবে, ওনার সিকিউরিটির পাশে ঘর কয়টা হবে। আমি তোমাদের বারবার বলছি যে ওনার সিকিউরিটি এই জায়গার ঘর মূলত একটাই ঘর হবে। তোমরা ওই জায়গাটাতে ওনার সিকিউরিটি লিখতে পারবা, ওই জায়গাটাতে সি প্লাস আই মাইনাস সি মাইনাস হলো ডি, এই কথাটাও লিখতে পারবা, এই এতটুকু কথা এক ঘরের মধ্যে। মানে ওনার সিকিউরিটির যে ঘরটা থাকে সেখানে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন রিলেটেড ট্রানজাকশন গুলো যোগ বিয়োগ করতে হবে, সোজা হিসাব। তাহলে আমাদের সমস্যা মূলত লাইবিলিটিস আর অ্যাসেট পাশের বিষয়টা নিয়ে, কয়টা ঘর হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে জানো, এই যে পুরা যেমন এই অঙ্কটা আছে, এন্ট্রি গুলো কিন্তু সহজ আছে, যারা পারো না তাদের কাছে কঠিন, ঠিক আছে, কিন্তু মূল বিষয়টা দেখো। এই যে দেখো 1 নম্বরে ক্যাশ, ক্যাপিটালের জন্য তো একটা ঘর অবশ্যই আছে। এরপর দেখো ওই সেম ক্যাশ, আর অপরদিকে এখানে কি আছে, রেন্ট আছে, এক্সপেন্সেস এটা হলো ব্যয়, স্বাভাবিকভাবে মালিকানা সত্ত্ব। ক্যাশের জন্য তো একটা ঘর আছে, তার মানে আমাদের এখানে কিন্তু একটা অ্যাসেট পাশে ঘর বের হয়েছে। এরপর দেখো পার্সেস ইকুইপমেন্ট সম্পদ, এই যে দেখো অ্যাসেট পাশে আর একটা ঘর, দুইটা ঘর, আমি একটু কালার করে দিই, এই যে ঘর একটা, অ্যাসেট পাশে এই যে ঘর একটা, দুইটা, এভাবে চিহ্নিত করে নিতে হবে। এই যে সাপ্লাইজ, এইটা একটা ঘর একটা হবে অ্যাসেট পাশে। এরপর দেখো আর্ন ফর সার্ভিস রেন্ডার, টাকা 25,000, এর মধ্যে ক্যাশে হলো 15,000 টাকা, আর 10,000 হচ্ছে অন অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে এখানে একটা অ্যাসেটের ঘর হবে। এখানে নাই তাহলে লিখে নাও এভাবে, যে এই জায়গায় হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা ঘর হবে, এভাবে লিখে নাও। তারপর দেখো উইথড্র, ক্যাশ, ক্যাশের ঘর তো আছে, উইথড্র মালিকানা সত্ত্বতে যাবে। এরপর দেখো হচ্ছে পার্সেস এডিশনাল অফিস সাপ্লাইজের ঘর আছে। আর অন অ্যাকাউন্ট মানে কি, অ্যাকাউন্ট পেয়েবল, তার মানে তুমি সাপ্লাইজ কিনছো, এখানে হলো দায় নামক একটা ঘর আসতেছে, এই জায়গাতে দায়ের একটা ঘর আসতেছে। অন অ্যাকাউন্টে যখন আমরা পার্সেস করছি, তাহলে এখানে আমাদের অ্যাকাউন্ট, এভাবে তোমরা বের করে নিবা পেয়েবল, ঠিক আছে, এইভাবে বের করে নিবে। এরপর দেখো ক্যাশ রিসিভ হচ্ছে 8,500 টাকা, এই যে ক্যাশ আছে, ক্যাশের ঘর আছে, আর লাগবে না। এরপর দেখো হচ্ছে ওই যে আগে যে 18 তারিখে যে মানুষকে সেবা দিয়েছে, এই যে 10,000 টাকা ধারে ছিল, ওইটার এগেনস্টে ক্যাশ রিসিভ করছে, তার মানে কি নতুন করে ঘরে প্রয়োজন নাই। এরপর দেখো ক্যাশ রিসিভ, ক্যাশ নামে তো ঘর আছে, আর লাগবে না। ফ্রম সার্ভিস রেন্ডার মানে সেবা দাও, এটা মানে আয়, তার মানে এটা মালিকানার সত্ত্বর ঘরে যাবে, আর কোনো ঘর নাই। তাহলে দেখো এতটুকু জায়গা থেকে আমরা বুঝতে পারতেছি, এখানে দেখো এভাবেই করবো অঙ্কগুলো জাবেদা করা ছাড়া। এই অ্যাকাউন্ট মানে অ্যাসেটের এই দিকে বা অ্যাসেট সাইটে ক্যাশ নামে একটা ঘর হবে, অফিস ইকুইপমেন্ট নামে একটা ঘর হবে, সাপ্লাইস নামে একটা ঘর হবে, অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা ঘর হবে। তাহলে টোটাল ঘর কয়টা হলো, 4টা। লাইবিলিটিস এর পাশে একটা, আর ওনার সিকিউরিটির পাশে ওই একটা। তার মানে আমাদের এই যে লম্বা লম্বি যে ঘরগুলা, হ্যাঁ, এই যে লম্বা যে ঘরগুলা, যেটাকে আমরা বলতেছি কি কলাম, আর এগুলোকে বলা হচ্ছে রো। তাহলে এই কলাম কয়টা হবে, তাহলে অ্যাসেট সাইডে আমরা দেখলাম 4টা কলাম হবে, লাইবিলিটিস এর পাশে একটা, মালিকানা সত্ত্ব পাশে একটা, এই যে তুমি বুঝতে পারলা টোটাল তোমার 6 ঘর কাটতে হবে। কিন্তু এখানে আরো আনুষঙ্গিক বিষয় আছে, তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবা না। তাহলে নর্মালি দেখো যে আমরা জানি আমাদের কি দিতে হবে, ডেট দিতে হবে, এখানে ডেট হবে। এরপর আমাদের অ্যাসেট সাইড থাকবে, এরপর হচ্ছে আমাদের ওনার সিকিউরিটি, লাইবিলিটিস, আর এখানে ধরো মন্তব্যের ঘর থাকবে। তাহলে এই যে অ্যাসেট পাশে আমাদের 4টা ঘর কাটা লাগতেছে, এখানে দায় পাশে আমাদের একটা ঘর কাটা লাগতেছে, মালিকানা সত্ত্ব পাশে একটা। এখন এই যে দেখো আমি মিডলেই কাটলাম, দেখছো, আমি যে এমনি নর্মালি যে ছকটা তোমাদের দেখাচ্ছি, এই ছকে দেখো আমি মিডলে কেটে ফেলছি, কিন্তু দেখো মিডলে কাটার কারণে এখানে এল প্লাস ওইর দেখো ঘরগুলো কেমন দেখা যাচ্ছে। বরং এই জিনিসটা যদি এমন করতাম, এই যে এখানে ডেট,
এই যে আমি এখানে দিলাম হচ্ছে হলো ঘরটা, তার মানে অ্যাসেটের জন্য পুরো ঘরটা দিলাম, এখানে এল দিলাম, এরপর হলো ওই দিলাম। তাহলে এই জায়গাটাতে দেখো জিনিসটা দেখতে কত সোজা, মানে সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখো, এই যে এবার দেখো কত সুন্দর লাগতেছে। তাহলে চারটা ঘর খুব ইজিলি দিতে পারতেছ। আর এই ঘরগুলো দেখো মানানসই হয়েছে। তাহলে এই যে প্র্যাকটিসটা, এটা তুমি নিজে না করলে আমি শিখাইতে পারবো না। আর এর বাইরে আমার আর কোনো হাত নেই। তাহলে তোমরা কি বুঝলা কিভাবে হলো আমরা একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে গেলে কিভাবে আমরা হচ্ছে হলো আমরা অ্যাসেট সাইডের এন্ট্রি গুলা বা হিসাবগুলো বের করব, লাইবিলিটিস এর পাশে কোনগুলো বের করব, কিভাবে বের করব। হ্যাঁ, এটা তো বুঝতে পারলাম। তাহলে দেখো আমরা দেখলাম আমাদের অ্যাসেট পাশে হলো চারটা, লাইবিলিটিস এর পাশে হলো একটা, আর এদিকে ওনার সিকিউরিটির পাশে হলো একটা ঘর গেল। তাহলে আমরা টাইটেল, সাবটাইটেল সব পাইলাম। এরপর আমাদের র হিসেবে আসলে কি করতে হবে, তাহলে টাইটেলের জন্য একটা, তারপরে হচ্ছে সাবটাইটেলের জন্য একটা র, এরপর 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে একটা দুইটা, এই যে হলো 9টা, তাহলে টোটাল কয়টা হলো, এখানে 9টা এভাবে ঘর কেটে নিবা, মানে যেটা হলো হরিজন্টাল ঘর, র ঘর বলা হচ্ছে এটাকে। 9টা ঘর কেটে নিবা। তাহলে দুইটা আর এদিকে 9টা, 11টা ঘর। আর ব্যালেন্সের জন্য আমি বলছি দুইটা ঘর, এই যে একবারে কেটে নিলাম। দেখো, একবারে কেটে নিলা। তাহলে খুব ইজি হবে। তাহলে তুমি আগে দেখে নিলা তোমার টাইটেল বারে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল কয়টা, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের ঘর কয়টা হচ্ছে, এবং এরপর আমাদের কয়টা র কাটতে হচ্ছে। তাহলে আমাদের টাইটেল, মূল টাইটেল, অ্যাকাউন্ট টাইটেলের জন্য দুইটা, ট্রানজেকশনের জন্য হলো 9টা, এখানে 9টা। এরপর আমাদের ব্যালেন্সের জন্য দুইটা ঘর কাটতে হবে। তাহলে টোটাল 11 আর 2 কত হচ্ছে আমাদের 13। তার মানে টোটাল 13 র তোমার দরকার, তোমাদের র দরকার 13টা। আর অপরদিকে কলম কয়টা দরকার, এই যে কলম কয়টা দরকার, ওই তো চারটা, আর একটা পাঁচটা, আর একটা কয়টা ছয়টা, মন্তব্যের একটা সাতটা, তারিখের 4টা। বোঝা গেল? এভাবে মূলত ঘরগুলো দ্রুত কেটে নিতে হবে। আচ্ছা, আমি কি যে জিনিসটা বুঝাতে চাইলাম সেটা কি বুঝতে পারছো? এটা কিন্তু আমরা অনলাইনে আসলে ডিজিটাল বোর্ড হলেও এই জিনিসটা এই এতটুকু বাইরে বোঝানো সম্ভব না, অথবা এভাবে বোঝানো সম্ভব। এটা তো আমি এখনো সমাধান করি নাই। মূলত আমি এই কথাগুলোই বললাম যে অ্যাসেট পাশে ঘর কয়টা হবে, আমরা ওখানে দেখলাম 4টা ঘর হবে, লাইবিলিটিস এর পাশে একটা, এরপর ওনার সিকিউরিটির পাশে একটা। তাহলে আমাদের মন্তব্যের জন্য একটা ঘর লাগবে। আচ্ছা, আমি কেটেই দেখাচ্ছি তোমাদের। এই কোশ্চেনটা যেহেতু আমাকে সলভ করা লাগবে, আমি ইনস্ট্যান্ট তোমাদের কেটে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু ধৈর্য ধরো, এটা শিখে নাও যে তোমাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা সলিউশন দিতেছি, একটা শেখো একটু কষ্ট করে। এই যে এই কথাটাই লিখলাম, এখানে দিলাম, এখানে দিলাম রিকোয়ার্ড, এই যে 1, এভাবেই দিবা। দিয়ে প্রতিষ্ঠানের নাম দিতে হবে। তাহলে দেখো, এভাবে দিলাম, এই যে এই কথাগুলো উঠাই নিয়ে যাচ্ছি, এই যে নিয়ে গেলাম। আমাদের প্রতিষ্ঠানের নাম কি, ঢাকা ট্রেডার্স। এই যে আমরা দিলাম, এভাবে লিখে দিবা। তাহলে এভাবে লিখবা, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। তারিখ কত, তারিখগুলো দিতে হবে। 1 জানুয়ারি, কোনো সাল উল্লেখ নাই। দেখো এখানে সাল উল্লেখ নেই, তাহলে না থাকলে আর কি করবা, জীবন দিবা? তুমি এখানে জানুয়ারি লিখে দিলা, এই যে জানুয়ারি, জানুয়ারি আমি লিখলাম। এখন সাল তো উল্লেখ নাই, এখন যে সালে কোশ্চেনটা আছে সেই সালটাই দিবা, 18 দিয়ে দিলাম, বাজার শেষ। এরপর দেখো আমরা ঘর কাটবো। আমি তো এখানে এই যে এখান থেকে ইনসার্ট থেকে ঘর নিব। এই যে প্রথমে আগে হলো এই যে ঘর নিয়ে নেই, 4টা ঘর একবারে নিয়ে নেই। তাহলে এই যে দেখো তারিখের ঘর, আমি এটাই যে দেখো নিয়ে নিতেছি ডেট। এরপর আমার এটা হলো অ্যাসেট। এগুলো একটু শেখো, একবার শেখো, একটা ক্লাস মনোযোগ দিয়ে করো। এখানে আমার হলো কি, ওই যে ইকুয়েশনের জায়গাটা, ঠিক আছে, ইকুয়ালের জায়গাটা। এরপর আমার এখানে হলো এল, এল হচ্ছে লায়াবিলিটিস, লায়াবিলিটিস, এই তো লায়াবিলিটিস, প্লাস ও ডাব্লিউ, সরি ও ই, তাহলে এটাকে বলা হয় ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এই তো এভাবে লিখলা। হ্যাঁ, তুমি চাইলে এখানেই মন্তব্যের ঘরটা দিতে পারো, দাও, দিয়ে দাও, একবারে দিয়ে দাও, ঝামেলা করাচ্ছে। এই যে মন্তব্য, কমেন্টস, হ্যাঁ এটা দিতে হবে, কিন্তু একটা পূর্ণাঙ্গ অ্যাকাউন্টিং ইকুয়েশনে এই কমেন্টস দিতে হয়। এরপর দেখো, এরপর তোমাকে নির্ধারণ করতে হবে অ্যাকাউন্ট টাইটেল গুলা।
তো আমরা দেখলাম তো অ্যাসেট পাশে হলো 4টা, তাহলে আমরা অ্যাসেট পাশে 4টা ঘর কাটবো। এই যে দেখো আমি এখান থেকে নিতেছি, এই যে 1টা 2টা, এই যে 3টা 4টা কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। পাশে কিন্তু হলো কয়টা, মাত্র 2টা, একটা ঘর টেনে দিলেই হচ্ছে। তাহলে জায়গাটা দেখো বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, কেমন দেখা যাচ্ছে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাকে ওই দিকের স্পেস বাড়াই দিতে হবে। তো তোমাকে আমি তো এখানে ইজিলি করতে পারতেছি, তুমি কিভাবে করবা, তোমাদের তো করার সুযোগ নাই। তাহলে তোমাকে ওভাবেই খাতায় ঘর কাটতে হবে। এই যে দেখো কত সুন্দর হচ্ছে জিনিসটা, দেখো তোমরা নিজেরাই দেখো, সুন্দর হলো না? এরপর বসাও কি আমাদের ক্যাশ, এই যে বসালাম। এরপর কি আছে, এই যে গুনলাম অফিস ইকুইপমেন্ট, এই যে বসাই দাও, এই যে অফিস ইকুইপমেন্ট। এই যে দেখো তোমরা যখন তোমাদের ঘরগুলো কাটবা এভাবে ধরবে না, মানে তোমার হাতের লাগায় ধরবে না, তাহলে নর্মালি এটাও করে দিতে পারবা, ইকুইপমেন্ট করে দিতে পারবা। ঠিক আছে, এরপর কি আছে, এরপর এই যে সাপ্লাইজ আছে, এই যে দিয়ে দিলা, এইভাবে ঘরগুলো আগে বসায় এভাবে দিয়ে দিবে। এরপর কি আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এই যে দিয়ে দিলাম। যে দেখো জায়গা কিন্তু আটতেছে না। তাহলে এই জিনিসগুলা আমরা এখানে সুন্দরভাবে করে দিতে পারতেছি, যে 10 পাউন্ড করে দিলাম, জায়গা অটোমেটিক্যালি হয়ে যাবে, অথবা সরাই দিলাম, এই যে হয়ে গেল। কিন্তু তোমার কিন্তু করার সুযোগ নাই। সুতরাং তোমাকে এমন ভাবে ঘরটা কাটতে হবে যাতে করে এই ধরনের যখন প্রতিবন্ধকতা গুলো আসবে তুমি যাতে মেকআপ করতে পারো। তাহলে এই প্রতিবন্ধকতা যদি নিজে এখন ফেস না করো, তাহলে ভাই পারবা না, পরীক্ষায় গিয়ে পারবা না। এরপর এখানে দেখা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, এই যে আমরা দিলাম অ্যাকাউন্ট পেয়েবল, দিয়ে দিলাম, একটু ফন্টটা ছোট করে দেই, এই যে হয়ে গেল। আর এখানে হলো আমরা ও ডাব্লিউ লিখতে, মানে ও ই লিখে রাখতে পারবো, অথবা জাস্ট ক্যাপিটাল কথাটাও লিখতে পারবো, এই ক্যাপিটাল কথাটাও লিখতে পারবো, অথবা তোমরা এটা লিখবা C+I মাইনাস হলো ই মাইনাস হলো ডি, বাস। এটাও লিখতে পারবা, ঠিক আছে, এটা লিখতে পারবা। ঠিক আছে, হয়ে গেল। তাহলে হ্যাঁ, কিছু বলতেছো? হ্যাঁ হ্যাঁ, কমেন্টস এর জায়গায় রিমার্ক লিখতে পারবা, ইন্টারও ছিল কিন্তু বাংলা ভার্সন, হয় ইন্টারও ছিল ওই সেম জিনিসে। হ্যাঁ, কমেন্টস এর জায়গায় রিমার্কস দেওয়া যাবে, কোনো কথা সমস্যা নাই, দিতে পারবা। বা তুমি ওপিনিয়ন দিতে পারবা, হ্যাঁ এখানে ওপিনিয়ন দিতে পারবা, এখানে তুমি কজ দিতে পারবা। মানে মূল কথা তোমার ওনার সিকিউরিটি কেন প্রভাবিত হচ্ছে এর কারণটা তুমি ওখানে লিখবে, এর বাইরে কিচ্ছু নেই এখানে। ওকে, তাহলে আমরা এটা বসালাম। তাহলে ওটাই আমি বললাম যে আমরা ঘর অনুসারে সব ঘরগুলো দিয়ে দিলাম, ভালো কথা। এবং আমাদের হচ্ছে কলাম 5টা, এই যে 4টা, ওইদিকে একটা, এদিকে একটা, টোটাল 6টা। এই যে একটা ডাটার জন্য, আর একটা হলো কি ডেটের জন্য, আর একটা কমেন্টের জন্য, টোটাল আমাদের কলাম হলো 8টা। এখন র কয়টা হবে, এই যে এই পাশের 11টা। তাহলে এখানে তো 2টা হলো, এরপর আমাকে এখানে 11টা বৃদ্ধি করতে হবে। এই যে 1টা 2টা 3টা 4টা, কিন্তু তোমাদের কি এভাবে একটা একটা করে ধরে ধরে কাটতে হবে, ধরে ধরে কাটতে হবে তোমাদের একটা একটা করে। কিভাবে, ওই যে স্কেল দিয়ে এভাবে লম্বাই কাটতে হবে, এই যে এভাবে স্কেল দিয়ে লম্বাই এভাবে কেটে 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 এমন ভাবে কাটতে হবে যাতে সমান হয়, দেখতে সুন্দর দেখা যায়। আমি তো এখানে ট্যাব দিয়ে শুধু বাড়াই দিতেছি, কিন্তু তোমাদের এভাবে গুনে গুনে কাটতে হবে। তাহলে আমাদের এই দুটো বাদ দিলে ওখানে হলো টোটাল ট্রানজাকশন হলো 9টা। তাহলে 1 2 3 4 5 6, এই 7, এই 8 9, আর ব্যালেন্সের জন্য 10, আর একদম ফাইনাল ব্যালেন্সের জন্য 11। এই দেখছো এক্সট্রা ঘরগুলো কাটছে, খারাপ দেখা যাচ্ছে না? তাহলে আমি তো এগুলো মুছাই দিতে পারতেছি, এই যে মুছাই দিলাম, এই যে দিয়ে দিলাম। তোমরা তোমরা কি করবে বলো, তোমরা কি করবা, সুযোগ আছে তোমাদের। তাহলে পেন্সিলটা তুমি করুন যদি ভাই, পেন্সিলটা করে আমি চালাও। হ্যাঁ, এই জন্য তুমি যদি নিজে প্র্যাকটিস না করো যে তোমার এই র গুলো, মানে এই যে এই র গুলা কয়টা হবে, এই কলাম গুলো কয়টা হবে, এগুলা যদি তুমি নিজে প্র্যাকটিস করে না বোঝো, যতই আমরা শিখাই না কেন সহজ বুদ্ধিতে বা সহজ উপায়, তুমি পারবা না। ক্লিয়ার? ওকে, এবার দেখো, এই যে দেখো ব্যবসা শুরু করছে। তাহলে ব্যবসা শুরু করলে এর জাবেদা কি হয়, এর জাবেদা গুলো তো তোমাদের পারার কথা। দেখি একটা বক্স নিয়ে আসি, এই বক্স গুলো হলে হলে লিখতে সুবিধা হয়। এরপর আমি তোমাদের সমস্যা অনুসারে কোশ্চেন গুলো সলভ করাই দেবো, আমি তো তোমাদের শিখাই দিলাম। এই দেখো ব্যবসা শুরু করছে, তাহলে ক্যাশ ডেবিট,
আর অপরদিকে ক্যাপিটাল ক্রেডিট। আজকে কোশ্চেন গুলো একদম সহজ, এমন সহজ কোশ্চেনে থাকবে। টাকাগুলো সুন্দর মতো বসায় দিবে, 2 লক্ষ, এই যে দেখো হলো 50,000 টাকা। এবং আমি বিশ্বাস করি এই ক্লাসগুলো যদি তোমরা করো, আমার মনে হয় না যে তোমাদের আর পরবর্তীতে কোনো কিছু করা লাগবে, যেটাই আসুক না কেন পারবা, যার শুধু ইংরেজি গুলো সমস্যা হবে। তাহলে এই জিনিসটা আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিভাবে বসাবো, আসো নিয়ে আসো এই জিনিসটা কেমনে আমি বসাচ্ছি। এই যে এখানে আমি দিলাম, আচ্ছা এটা আরো নিচে নিয়ে যায়। এই যে এটা তো আমাদের যাবে তার 1 তারিখে, তাহলে আমরা এখানে তারিখ দেই 2018 জানুয়ারি। হ্যাঁ, এই যে 1 তারিখ। আমরা আসলে জানুয়ারি যেভাবে উচ্চারণ করি না, আমাদের স্যারেরা তো এগুলোই শিখাইছে। আসলে জানুয়ারি উচ্চারণ, মানে আরটা উচ্চারণে হবে না, জানুয়ারি, জানুয়ারি না, হ্যাঁ জানুয়ারি এমন উচ্চারণ হবে। তা যাই হোক, এগুলো শিখবো, আগে পরীক্ষাগুলো দাও, আমি একটু রিল্যাক্স হই। আমি নিজেও ইংরেজিতে উইক আছে অনেক, যথেষ্ট, স্বীকার করতে অসুবিধা নেই। হ্যাঁ, নিজের দুর্বলতা স্বীকার করবা, ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, ওটা ভাব নেওয়ার দরকার নেই, কিন্তু শিখবো আমরা, এটা দরকার আছে। আমি তোমাদের সবাই শিখাবো ইনশাল্লাহ এগুলা। তোমরা যারা আমাদের এই কোর্সটাতে আসো, তোমরা বের হয়ে যায় না, ঠিক আছে? পরীক্ষা ভালো দাও খারাপ দাও, আমাকে ভালো লাগুক খারাপ লাগুক, গ্রুপে থাকবে, আমি অনেক কিছুতে তোমাদের হেল্প করতে পারবো, ঠিক আছে? এখন বুঝতেছো না, পরবর্তীতে বুঝতে পারবা আমার আন্তরিকতার কারণ, আমি কেন এটা এমন করতেছি, অথবা কেন তোমাদের এই জিনিসগুলো বুঝাই দিতেছি, পরে বুঝতে পারবে ইনশাল্লাহ। তো থাকো, সময় হলে বুঝবা। তাহলে দেখো 1 তারিখ হচ্ছে, এই ট্রানজাকশনটা কিভাবে আমরা লিখবো, ক্যাশ ডেবিট হয়েছে, ডেবিট মানে টাকা কিন্তু যোগ, আর সেই যোগ আবার এখানে যোগ করে, মানে যোগ লিখে যোগ করা যাবে না, জাস্ট বসাইলেই হলো। ক্যাপিটাল ক্রেডিট, এই যে আমরা ক্যাপিটাল ঘরে টাকাটা বসালাম, শেষ। আমরা সুন্দরভাবে এখানে লিখবো ক্যাপিটাল। এগুলো আমি করে দিবনি পুরাটাই সলভ, আমি শুধু জাস্ট একটু শিখাই দিতেছি। এটা তো গেল। আচ্ছা, পরেরটা তো আসো। এই যে পরেরটা, পরেরটা কি বলছে, পেইড ক্যাশ, পেইড মানে পরিশোধ করা, ক্যাশ মানে নগদে, ফর জানুয়ারি অফিস রেন্ট, জানুয়ারি মাসের অফিস ভাড়া। তাহলে এখানে অফিস ভাড়া এটা তোমার জন্য আয় না ব্যয়? মানে তোমার কাছ থেকে 10,000 টাকা যাচ্ছে, টাকা গেল, টাকা কমে গেল, মানে জিজ্ঞেস করবা কি গেল, টাকা গেল, কত টাকা, 10,000 টাকা। তাহলে 10,000 টাকা কমছে মানে ক্যাশ ক্রেডিট। কেন গেল, তুমি ভাড়া পরিশোধ করছো, ভাড়া তোমার জন্য ব্যয়, এই কারণে রেন্ট এক্সপেন্সেস তোমার এখানে ডেবিট করে দিতে হবে। তাহলে সেম জিনিসটা তুমি কিভাবে লিখবা, এই জিনিসটা তোমাকে এখন অ্যাকাউন্টিং ইকুয়েশনে দেখাতে হবে। তো ওই যে আমি বললাম, যদি জাবেদা পারো ইজিলি পারবা। তো মনে করো এটা হলো 2 তারিখ, এই 2 তারিখ ক্যাশ কি হয়েছে, ক্রেডিট হয়েছে, এই তো, এই তো, শেষ। ক্রেডিট মানে মাইনাস, অপরদিকে ব্র্যান্ড এক্সপেন্সেস, এই যে ই মাইনাস যায়, তার মানে মাইনাস এখানে 10,000 টাকা। এই তো, এখানে সুন্দরভাবে লিখে দিলে কেন তোমার মালিকানা শত কমে গেছে, এক্সপেন্সেস এর কারণে। বোঝা যাচ্ছে জিনিসগুলা? তাহলে এভাবে তোমাকে সব দিতে হবে। এরপর দেখো পরের গুলো দেখো, এরপর দেখো পরেরটা, পরের গুলা ও এগুলা পারবা, এগুলা কি করাই দেওয়া লাগবে বলো? এটা পারবা। এই যে দেখো অফিস ইকুইপমেন্ট, তাহলে অফিস ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, তাহলে অফিস ইকুইপমেন্টের ঘরে মানে সরাসরি বসায় দিতেছি। এই যে দেখো অফিস ইকুইপমেন্ট ডেবিট, এই যে অফিস ইকুইপমেন্ট, এই যে ডেবিট দিয়ে দিলাম। আর হচ্ছে কি ক্যাশ, এই যে ক্রেডিট, এই যে দিয়ে দিলাম ইনস্ট্যান্ট, কোনো ঝামেলা রাখতেছি না। সাপ্লাইজ কি করছো, ক্যাশে ক্রয় করছো, ডেবিট, এই যে সাপ্লাইজ, এই যে ঘরে দিয়ে দিলাম ডেবিট, ক্যাশ, এই যে ক্রেডিট, এভাবে করবা। এরপর কি আছে, সার্ভিস দিছো, 25,000 টাকা সার্ভিস দিছো, এই যে 25,000 টাকা সার্ভিস দিছো, তাহলে কি এটা আয়, সার্ভিস রিভেনিউ ক্রেডিট, এই যে দিলাম এখানে লিখে দিলা সার্ভিস, এই সার্ভিস লিখে দিলা, ভেজাল শেষ, সার্ভিস রিভেনিউ ক্রেডিট, তার মানে মালিকানা সত্ত্ব বাড়লো, ক্যাশ ডেবিট, আর বাকিটা অন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের ডেবিট। তাহলে সার্ভিস রিভেনিউ ক্রেডিট 25,000 টাকা, ক্যাশ পাইছো, ক্যাশ তাহলে ডেবিট 15,000 টাকা, আর অপরদিকে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 10,000 টাকা। তাহলে বসাও, এই যে ক্যাশ 10,000, আর অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে এখানে 10,000, এই যে বসাই দিলাম এভাবে। এরপর দেখো উইথড্র 5,000 টাকা, মানে উত্তোলন করছে, তাহলে ক্যাশ ক্রেডিট, প্রতিষ্ঠান থেকে ক্যাশ চলে যায়, উইথড্র মালিকানার সাথে কমায় দেয়, তাহলে এই যে ক্যাশ ক্রেডিট করে দেয়, এই যে দেখো দ্রুত করে দিতেছি, এই যে এখানে আমরা এই যে মালিকানা সত্ত্বেও এর কারণে কমে যাবে, এখানে সুন্দরভাবে লিখবা উইথড্র, এই যে উইথড্র লিখে দিলাম, ঠিক আছে? এরপর দেখো হলো তারিখ তুরিখ গুলো কিন্তু ভালোভাবে বসাতে হবে। এরপর দেখো তুমি হচ্ছে সাপ্লাইজ কিনছো আবার, তাহলে সাপ্লাইজ কি হবে, ডেবিট,
কিন্তু কি করছো, ধারে আবার অন অ্যাকাউন্ট মানে ধারে, বারবার বলতেছি অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, হ্যাঁ, নট পেইড, এগুলো মানে হলো ধারে বাকিতে, তাহলে অ্যাকাউন্ট পেবল আসবে। তাহলে অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, তার মানে কি অ্যাকাউন্ট পেবল বাড়লো। আর অপর দিকে আমাদের সাপ্লাইজ এই তো বাড়লো। সব কিন্তু ঠিকঠাক আছে, চলতেছে, সবাই ঠিকঠাক চলতেছে ইনশাল্লাহ। তারপর দেখো রিসিভ ইন ক্যাশ 8,500 টাকা ফ্রম এ কাস্টমার হু হ্যাভ বিন প্রিভিয়াসলি, মানে বিনটা পরে দিয়েছে, যাই হোক আগে দেওয়া দরকার ছিল। এগুলো আর কি ইংরেজি ওয়ার্ড লেখা সিস্টেম, দেখবা যে একটু যেটা তোমার মতো আগে হওয়ার কথা ছিল সেটা পরে দিয়ে বসে আছে আর কি, সিস্টেম আমরা সেটা জানি না। তাহলে রিসিভ ইন ক্যাশ টাকা 8,500 ফ্রম এ কাস্টমার, একজন কাস্টমার কাছ থেকে আমরা 8,000 টাকা পাইছি ক্যাশ ডেবিট। কিন্তু কেন পাইছি, যার কাছ থেকে আমরা বিলটা পাইছি সে তাকে আমরা 18 তারিখে সেবা দিয়েছিলাম। তারা 18 তারিখের মানে 18 তারিখের ঘটনার এগেনস্টে আমরা মূলত 8,500 টাকা রিসিভ করছি। তাহলে 18 তারিখে কি করছি, ওই যে আমরা সেবা দিয়েছি কত, 10,000 টাকা। এখানে দেখো ফুল সেটেলমেন্টের বিষয়ে কিন্তু কোনো কথা বলে নাই। তার মানে আমরা টাকা পাই 10,000, সে টাকা দিয়েছে 8,500, এখানে 1,500 টাকা কি ডিসকাউন্ট? তাহলে অনেকে ডিসকাউন্ট ধরে অঙ্কটা করবে, অনেকে ডিসকাউন্ট ধরবে না, কারণ এখানে ফুল সেটেলমেন্ট কথাটা বলা নাই। আবার অনেকে বলবে যে না, বিল তো বিল অলরেডি 10,000-এর ছিল, সেটার এগেনস্টে 8,500 পাইছে, তো এখানে তোমরা নোট দিবা, ঠিক আছে, যে এখানে 1,500 টাকা ডিসকাউন্ট নয়, এতগুলো টাকা ডিসকাউন্ট হয়। এ কারণে আমরা যাই হোক না কেন প্রতিষ্ঠানে কি ক্যাশ ডেবিট হয়েছে, আগে টাকাটা বসায়নি ক্যাশ, এই যে ডেবিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল 8,500 টাকা আমাদের ক্রেডিট। এখন যদি কেউ ডিসকাউন্ট ধরো, ডিসকাউন্ট তো ব্যয়, তখন এখান থেকে 1,500 টাকা মাইনাস হবে, ঠিক আছে। আর এখানে অ্যাকাউন্ট রিসিভেবল 10,000 টাকা লিখতে হবে। তো আমরা অত ঝামেলাতে না গিয়ে আমরা মনে করবো যে 10,000 টাকা পাই, তার মধ্যে থেকে আমরা 8,500 টাকা পাইছি, স্বাভাবিকভাবে আমরা ওভাবে দিচ্ছি, বাকি টাকা পাই আমরা, যে তোড়ে বের হবে। এরপর দেখো পরবর্তীতে এখানে বলা আছে রিসিভ ইন ক্যাশ ফ্রম নিউ কাস্টমার ফর সার্ভিস রেন্ডার 12,500। আবার আমরা কাউকে না কাউকে নতুন একজনকে সেবা দিয়েছি, এ কারণে 12,500 টাকা পাইছি। আর অপর দিকে কি, তাকে সেবা দিয়েছি, এখানে সার্ভিস, এই যে সার্ভিস, তাহলে আমার শেষ তারিখগুলো বসাই দিবে, ভেজাল শেষ। এরপর কি করতে হবে, আমাকে এখানে হলো ব্যালেন্স বের করতে হবে। তাহলে এবার ব্যালেন্স করো, এখানে কত আসতেছে, এখানে ব্যালেন্স কিন্তু 1,500 টাকা, এখানে ব্যালেন্স 2,500 টাকা, দেখছো তাড়াতাড়ি হয়ে গেল। এরপর এখানে কত আসবে দেখো, ক্যালকুলেশন করো এখানে। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি, আমি করতেছি যে ক্যালকুলেটর দিয়ে করি, 2,50,000। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো 5 বাদ গেল, এখানে 20 আছে, 20 থেকে 10 বাদ দিলে 10 থাকে, তার মানে 2,60,000। 2,60,000-এর সঙ্গে আমাদের হলো 12,500 টাকা যোগ, তাহলে 72,500, 2,00,000, এখানে 2,72,500, যেটাতে সুবিধা মনে হয় সেটাতেই করবা, হলো। এবার দেখো এখানে কত আসতেছে, 7,500, এই যে 7,500, এই বুঝতে পারতেছো তো, দ্রুত করতেছি কিন্তু। এখানে হলো 2,500, এই যে বসাই দিলাম। এরপর এখানে দেখো এখানে আমাদের দেখি, আচ্ছা 5, 10, 35, তার মানে 45,000 টাকা মাইনাস করতে হবে। তাহলে দেখো 2,50,000 থেকে 45,000 বাদ দিলে 2,05,000, তাহলে 2,05,000-এর সঙ্গে আমরা যদি হলো 8,500 যোগ করি, তাহলে 2,06,000, আর অপর দিকে হলো 8,000, তাহলে কত হচ্ছে 2,12,000। 2,12,000 আর হচ্ছে কি 12,000, 12 12 24, তার মানে 2,24,500 টাকা। এভাবে মুখে মুখেও করতে পারবো, সমস্যা নেই। এরপর আমাদের এখন দুই পাশ মিলাই দেখাতে হবে যে না, আমাদের দুপাশ মিলে গেছে। এই যে ঘর কিন্তু কাটা যাবে না, আমি মিশাইতে পারতেছি, তোমরা কি করবা, মিশানোর সুযোগ আছে, তাহলে এমন ভাবে ঘরটা কাটতে হবে যাতে করে তুমি এখানে এভাবেই লিখে দিতে পারো। তাহলে আমরা এখন যোগ করি, দেখি কত আসে, ভুল করলাম নাকি। 2,24,500 যোগ হচ্ছে 25,000, তোমরা এটা করছো না, 7,500 যোগ হচ্ছে 1,500, এটা আমি করিনি, যার কারণে উত্তরও দিতে পারিনি। ইলিয়াস করছো 2,58,000, কে জানি বললো উত্তর জানি মেলে নেই। এই তো এটা তো আসলো, দেখি দায় দায় পাঁচটা দেখি আগে, মালিকানা সত্ত্ব 5টা, কি ব্যাপার, কোথায় ভুল করছি? 1,500 ধরি নাই,
ভাই আমার উত্তর আছে 2,75,000 মিলছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখি। 2,72,হাজার লিমিট পাস ঠিক পাঁচশো আছে, লিমিট পাস। আচ্ছা, এই পাশে আসতেছে 2,75,হাজার সই সই। হ্যাঁ, মানে একদম ইকুয়াল ইকুয়াল। ঠিক এটা ঠিক আছে। আছে ভাই। আচ্ছা, যারা পারো না, আজকের আজকের এটা তো একদম খুব শর্টকাটে খুব দ্রুত করে দিলাম, আশা করতেছি এগুলো পারবা। এখন ক্যালকুলেশন আমার হয়তো বা কোনো কোনো ভাবে ভুল হয়েছে। এইটা 10,000 থেকে 8,500 দিলে 1,500, এটা ঠিক আছে। 5,000 আর 2,000 7,500, এটাও ঠিক আছে। এটা 25,000, এটাও ঠিক আছে। তাহলে এই জায়গায় কোনো না কোনো ঝামেলা করে ফেলছি। তাহলে কেমনে ঝামেলা করছি দেখি। এখানে হলো এই যে এটা মাইনাস হবে, তার মানে 30,000, 40,000 মাইনাস হবে, এই যে 45,000 মাইনাস হবে। আচ্ছা, 2,50,000 থেকে 45,000 মাইনাস করে দিলাম, দিলে 2,05,000। ওর সঙ্গে যোগ হলো 15,000 যোগ, এটা মনে যোগ হয়নি তাই তো, 2,20,000। এরপর হলো 8,500 যোগ, এরপর হচ্ছে 12,500। তাহলে 2,41,000, 2,41,000। আচ্ছা, এই জায়গাতে ভুল হয়েছিল। তাহলে 2,41,000 যোগ হচ্ছে হলো 25,000, যোগ হচ্ছে হলো হয়েছে ভাই, সাত হাজার হয়েছে। পাঁচশো যোগ হচ্ছে আমাদের 1,500। হ্যাঁ, একদম সই সই 2,75,000 মিলে গেছে। বুঝতে পারলা? এভাবে করে নিতে হবে, যেগুলো তোমরা এইচএসসি তে করে ফেলছো। তাহলে এই জিনিসটায় এখানে কই জানি, এখানে কোথায় জানি একটা কথা বলা আছে। এই তো, প্রুভ দ্য ইকুয়েশন। তাহলে এখানে 2 নম্বর দিবা, এই যে এভাবে দিবা যে রিকোয়ার, ক্যাপস হয়ে আছে, রিকোয়ার। এগুলা টাইপিং শিখবা, এগুলা শিখতে হবে। এই যে আমি ফার্মে আছি না, আমার জন্য সুবিধা এগুলা। আমি কিন্তু ফার্মের অফার পাইছি, টপ পাসে একটা, এটা নিয়ে খুবই স্যাটিসফাই। তবে হয়তো বা এখন জয়েন করব না, 2025-এ জয়েন করবো। এটা কেন সিদ্ধান্ত নিলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না এক সময়। তাহলে এই যে দেখো, প্রুফ ইকুয়েশন। ঠিক আছে, এখন প্রুফ ইকুয়েশনে কি করতে হবে, আমরা এভাবে লিখবো যে উই নো, কি নো, যে অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটিস প্লাস হচ্ছে ওনার্স ইকুইটি। এই তো ঠিক আছে। এরপর তুমি সফটওয়্যারেও করতে পারো, এমনিও করতে পারো, কোনো সমস্যা নাই। আমি সফটওয়্যারে করব। এখানে আমার যেহেতু টাইপিং এর সুবিধা হবে, এজন্য আমি এখানে সফটওয়্যারে করব। তাহলে আমি এই যে দেখো, অ্যাসেট তো এই পাশে, তাহলে অ্যাসেট গুলা এভাবে লিখবো এখানে, প্লাস তোমাদেরকেও এভাবে দিতে হবে, অথবা না দেখালেও হবে। তোমার সময় থাকলে এগুলো এভাবে দেখাইও, আর না থাকলে দেখানোর দরকার নেই, সরাসরি টাকাটা দেখাবা। বোঝা যাচ্ছে তো? আজকেরটা তো একদম ক্লিয়ার হওয়ার কথা। জাস্ট পরবর্তীতে আমি তোমাদের আর একটা হোমওয়ার্ক দিব। পরবর্তী যতগুলো কোশ্চেন আমরা আজকে করতে পারলাম না, বা আমরা এই সলভ ক্লাসের মাধ্যমে করতে পারবো না, সবগুলো কোশ্চেনে একবার হলেও চোখ দিয়ে দেখবা। এখানে ক্যাপিটাল লিখবা, যে এন্ট্রিটা বুঝতে অসুবিধা হবে সেই এন্ট্রিটা দাগায় রাখবা। আমার কাছ থেকে যে কোনো সময় অথবা গ্রুপে জিজ্ঞেস করে যে কোনো সময় জিজ্ঞেস করে নেবা। ঠিক আছে? তাহলে দেখবা অ্যাকাউন্টিং ইকুয়েশন শেষ হচ্ছে, এটা তোমার দায়িত্ব। এই যে এভাবে দেখায়, এই যে মানে তোমাকেও কিন্তু এভাবে যোগ বিয়োগ করেই কিন্তু দেখানো লাগতেছে তোমাকেও। তো তুমি তুমি চাইলেও এই জিনিসটাও তুমি ছক্কাটে করে দিতে পারবা, অথবা নর্মালি যোগ বিয়োগ করে দিতে পারবা, যেটা মন চায় সেটা করে দিতে পারবা। কিন্তু এভাবে তোমাকে বাকিটা করে দেখাতে হবে। এই তো, এটা যদি না দেখাও আবার 2 মার্ক কেটে নিবে, যেহেতু এটা বলছে, সুতরাং এটা করতে হবে। ওকে, বোঝা গেল তো সুন্দরভাবে আজকে? বলো। আচ্ছা, এবার আসো, বাকিগুলা আমি করে দিয়েছি। আমাকে এখন ট্রানজেকশন যেগুলোতে সমস্যা সেগুলো শুধু জিজ্ঞেস করবা, আর আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা আমি একটু বলে দেব। আমি বাংলা করে দিতেছি। হ্যাঁ, মিস্টার জাহিদ পাসিং ব্যাচেলর ডিগ্রি ইন মেডিকেল সায়েন্স স্টার্টেড এ প্র্যাকটিস আন্ডার ফার্ম
নেম জাহিদ মেডিকেল সেন্টার, মানে জাহিদ নামে একজন এমবিবিএস ডক্টর বা কোনো মেডিসিন সায়েন্সে পড়া একজন ব্যাচেলার ডিগ্রিধারী স্টুডেন্ট, সে জাহিদ মেডিকেল সেন্টার নামে কি করছে, একটা মেডিকেল সেন্টার দিয়ে বসছে, মানে রুগী দেখবে অন জুন 1, 2015, 2015 সালের 1 জুনে। তো ডিউরিং দ্য ফার্স্ট মান্থ, তার প্রথম মাস থেকে দ্য ফলোইং ট্রানজাকশন অকার্ড, নিচে বা নিম্নোক্ত ট্রানজাকশন গুলো সংগঠিত হয়ে গেছে। যেমন সে ক্যাপিটাল নিয়ে ব্যবসা শুরু করছে, ক্যাপিটাল ইনভেস্ট ক্যাশ 1,15,000 টাকা, তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। এই যে আলমিরা, এটাকে তোমরা অফিস ইকুইপমেন্ট ধরতে পারবা, অথবা আলমারি ধরতে পারবা, অথবা তোমরা এটাকে ফার্নিচার ধরিও, এটা বেটার হয়। এটা তোমরা ফার্নিচার ধরিও অথবা অফিস ইকুইপমেন্ট ধরিও, তাহলে অফিস ইকুইপমেন্ট ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তার মানে এইটা ডেবিট এইটা ডেবিট, এদের যোগফল ক্রেডিট, শেষ। এরপর দেখো পেইড রেন্ট, ওই সেম জিনিস ঘুরে ফিরে, জুন এন্ড জুলাই, তাহলে 2 মাসের ভাড়া পরিশোধ করছো। বিষয়টা দেখো, 2 মাসের ভাড়া পরিশোধ করছো 1 তারিখে, তাহলে এই জায়গায় যাবে না কিন্তু রেন্ট এক্সপেন্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট, এইটা না, বরঞ্চ এখানে তুমি অগ্রিম ভাড়া পরিশোধ করছো, এই কারণে তোমার এখানে জাবেদা হবে অ্যাডভান্স রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, এটা ভুল করা যাবে না। ঠিক আছে, 7-এর 30 নম্বরটা, 6-এর 30 তারিখ, আচ্ছা দাঁড়াও দেখতেছি। এরপর দেখো পার্সেস মেডিকেল ইকুইপমেন্ট, এটা ইকুইপমেন্ট তার কাছে সম্পদ, ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপর দেখো এখানে সেম সাপ্লিমেন্ট সাপ্লাইজ কিনছে, তাহলে সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট অন অ্যাকাউন্ট যেহেতু বলছে। এরপর দেখো সার্ভিস রিভেনিউ, এর মাধ্যমে ক্যাশ রিসিভ করছো, ক্যাশ ডেবিট সার্ভিস রিভেনিউ ক্রেডিট। এরপর দেখো বিল পেশেন্ট 4 লক্ষ টাকা ফ্রম ট্রিটমেন্ট সার্ভিস রেন্ডার, মানে কোন একজন পেশেন্টকে সার্ভিস দেওয়ার বাবদ 40,000 টাকা তুমি কি করছো, বিল নিয়েছো, মানে টাকা নেওনি বিল করছো। কোন একজন পেশেন্ট সেবা নিয়েছে এবং তার কাছ থেকে তুমি বিল করে ফেলছো, মানে লিখিত স্টেটমেন্ট করে ফেলছো, মানে ধারে সেবা দিয়েছো, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল সরি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপর বলা আছে ক্যাশ 20,000 টাকা ভাই ব্রোয়েড ফ্রম এ ব্যাংক অন্য। 16 নাম্বারটা যদি বিল পেয়েবল দেয় হবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বিল পেয়েবল না, বিল পেয়েবল না, না বিল রিসিভেবল? হ্যাঁ তুমি বিল রিসিভেবলও দিতে পারবা, অ্যাকাউন্ট রিসিভেবলও দিতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, দুইটাই ইউজ করতে পারবা, কোনো ঝামেলা করবে না কোনো টিচার। ঠিক আছে, সচরাচর বাংলায় মূলত বিল কথাটা বলতে লিখিত স্টেটমেন্টকে বোঝায়, তখন আমরা প্রাপ্য বিল হিসাব ডেবিট করি। ঠিক আছে, তো তুমি এখানে বিল রিসিভেবলও ডেবিট করতে পারবা, কোনো সমস্যা নেই। 21 তারিখে 20,000 টাকা ব্যাংকের কাছ থেকে। হুম, আর কিছু? হ্যাঁ, কে জানে কি বলবা? বিলাস, শোনা যাচ্ছে না, তুমি মেসেজ করে বলো তো, মেসেজ করে বলো, তুমি মেসেজ করো, ইনবক্সে মেসেজ করে দাও, আমি দেখে তারপর সলভ করে দিতেছি। এরপরে 21 তারিখ দেখো, 21 তারিখে বলছে যে এই যে ক্যাশ টাকা 20,000 টাকা ব্রোয়েড ফ্রম এ ব্যাংক অন নোট পেয়েবল, তাহলে নোট পেয়েবলে তুমি মূলত হচ্ছে ব্যাংকের কাছ থেকে কি করছো, 20,000 টাকা ঋণ হিসেবে নিয়েছো, তাহলে স্বাভাবিকভাবে ক্যাশ ডেবিট নোট পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, এরপর দেখো হচ্ছে রিসিভ ক্যাশ টাকা 30,000 ফ্রম পেশেন্ট বিল্ড অন জুন 2016, সরি 16 তারিখে, জুন 16, তাহলে জুন 16-তে যে কাস্টমারকে তুমি সেবা দিয়েছো তার কাছ থেকে কি করছো, টাকা নিছো। ঠিক আছে, এই কারণে ক্যাশ ডেবিট আর ওই অ্যাকাউন্ট পেয়েবল সরি মানে অ্যাকাউন্ট রিসিভেবল অথবা বিল পেয়েবল ক্রেডিট করে ফেলতে হবে এখানে। এরপর দেখো রিসিভ টেলিফোন বিল, এই যে দেখো রিসিভ মানে যে অল টাইমেই তুমি টাকা রিসিভ করছো বিষয়টা এমন না, টেলিফোন বিল এটা তোমার জন্য খরচ, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে টেলিফোন বিলের তুমি খরচের যে বিলটা আছে কাগজটা আছে সেটা রিসিভ করছো, কিন্তু টাকাটা এখনো পরিশোধ করোনি, এ কারণেই এখানে এই টেলিফোন যে বিল আছে এটাকে তুমি টেলিফোন বিল এক্সপেন্সেস ডেবিট করবা, মানে এখানে টেলিফোন খরচ অথবা কমিউনিকেশন এক্সপেন্সেস করতে পারবা, অথবা বিল এক্সপেন্সেস করতে পারবা। হ্যাঁ, বিল এক্সপেন্সেস ডেবিট আর হচ্ছে বিল পেয়েবল ক্রেডিট এখানে হবে, কারণ তুমি বিল রিসিভ করছো টাকা এখনো পরিশোধ করোনি, এটা বকে আছে, এই জিনিসটা তোমরা বুঝবা না। প্রশ্নগুলো সিম্পল কিন্তু এটা বকে আছে। এটা কি ক্যাশে ধরছে 30 তারিখ? না, ক্যাশ ধরেনি, ঠিক আছে, এটা ক্যাশ ধরেনি, ক্যাশ ধরা যাবে না, কারণ হচ্ছে এখানে তুমি সবেমাত্র টেলিফোন খরচ বাবদ যে কোম্পানি তুমি টেলিফোন খরচ করছো বা টেলিফোন যার কাছ থেকে সেবা নাও তারা তোমাকে বিল দিয়েছে যে অমুক স্যার আপনার তো খরচ হয়ে গেছে, দেন টাকা দেন। ঠিক আছে, বিষয়টা কিন্তু ঠিক এমন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে,
সেক্ষেত্রে এটা আমাদের জন্য এক্সপেন্সেস, এই কারণে টেলিফোন বিল এক্সপেন্সেস ডেবিট আর বিল পেয়েবল ক্রেডিট, অথবা কেউ তোমার কাছ থেকে টাকা পায় অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করতে পারবা। তো তোমরা এখানে আসলে চাইলে এটাও করতে পারবা যে বিল পেয়েবল নামে আরেকটা ঘর এখানে করতে পারবা, অথবা নোট পেয়েবলের ঘরে এই টাকাটা দিতে পারবা, সমস্যা নেই। অর্থাৎ এক কথায় তোমাকে পেয়েবলের ঘরে টাকাটা জমা দিতে হবে, কারণ এটা নগদে না, আর টাকাটা তুমি পরিশোধ করনি, এটাই হলো কাহিনী। ঠিক আছে, এটাই না বললা যে 6 তারিখ, সরি 30 তারিখ ক্লিয়ার তো এবার, না পরের গুলো আছে? এখানে 30 তারিখ আরো আছে, পেইড স্যালারি 10,000 টাকা এন্ড ইলেকট্রিসিটি বিল, ওই সেম ইলেকট্রিসিটি এক্সপেন্সেস ডেবিট, তারপরে হচ্ছে স্যালারি আমাদের হচ্ছে কি ডেবিট, আর সবগুলা বাবদ আমাদের কি ক্যাশ ক্রেডিট। এরপর হচ্ছে মেডিকেল সাপ্লাইজ অন হ্যান্ড, তাহলে সাপ্লাইজ ডেবিট করতে হবে এবার, সরি সরি সরি, মেডিকেল সাপ্লাইজ অন হ্যান্ড 2,000 টাকা। আচ্ছা, আমরা এই সাপ্লাইজকে যদি সম্পদ হিসেবে ডেবিট করে থাকি, ঠিক আছে, এই ট্রানজেকশনটার কারণে আমাদের অন্যভাবে জাবেদা দিতে হবে। যেমন এখানে সম্পদ হিসেবে ডেবিট যদি আমরা করে থাকি, মানে সাপ্লাই যদি ডেবিট করি, ক্যাশ যদি ক্রেডিট করি, অথবা অ্যাকাউন্ট পেয়েবল যদি ক্রেডিট করি, এই ট্রানজেকশনটার কারণ বা এই ট্রানজেকশনটা থেকে আমাদের এভাবে জাবেদা করতে হবে যে আমরা 10,000 টাকা সাপ্লাইজ কিনছি, ঠিক আছে, এর মধ্যে 2,000 টাকা সাপ্লাইজ আমাদের এখনো হাতে আছে, তার মানে আমাদের 8,000 টাকা সাপ্লাইজ কি হয়ে গেছে, ব্যয় হয়ে গেছে। এই কারণে আমরা সাপ্লাইজ তো সম্পদ হিসেবে সব আছে, তাহলে আমাদের সাপ্লাইজ এক্সপেন্সেস কে ডেবিট করতে হবে, আর এই সাপ্লাইজ যেটা আছে সম্পদ সেটা ক্রেডিট করতে হবে 8,000 টাকা দিয়ে। তাহলে সাপ্লাইজ ক্রেডিট 8,000 টাকা, আর অপরদিকে সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট 8,000 টাকা, তাহলে অটোমেটিকলি সাপ্লাইজ অন হ্যান্ড 2,000 টাকা থেকে যাবে। ঠিক আছে, এইভাবেই মূলত আমাদের এই কোশ্চেনটা করতে হবে। বোঝা বোঝা গেল তো? পারবা তো? যদি না বুঝে থাকো আবার বলো। আচ্ছা, আহ বিলাস বলতেছে আমি নতুন, বুঝতেছি না কোন কলমে কি করব, যেমন ক্যাশের ঘরে কোন এন্ট্রি বা ইকুইপমেন্টের ঘরে কোন এন্ট্রি বসাবো। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার জন্য করণীয় যেটা হবে, তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও অথবা একদম নিউ হয়ে থাকো, তাহলে আমাদের যে গ্রুপে লেকচার শিট গুলো দেওয়া আছে সেই লেকচার শিট গুলো ডাউনলোড করো, আরো ক্লাস দেওয়া আছে সেগুলো দেখো, জাবেদা এন্ট্রি গুলো শেখো, তোমাকে শিখে আসতে হবে। আর পার্সোনালি আমার সঙ্গে একটু কথা বলিও। টেলিফোন বিলেরটা কোন ঘরে বসবে? আচ্ছা আচ্ছা, এই যে এইটা, আচ্ছা ঠিক আছে, এইটা জাবেদায় করে দেই, এইটা জাবেদায় করে দিতেছি, লাস্টের গুলো যেহেতু সমস্যা করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে জাবেদাটায় করে দিতেছি। এটা করা লাগবে না, 30 করে দিলেই হবে। তাহলে দেখো, এখানে তুমি এই টেলিফোন বিল এক্সপেন্সেস কথাটা লিখতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, মানে টেলিফোনের ফোন কলের জন্য খরচ হয়েছে কারণে টেলিফোন বিল এক্সপেন্সেস ডেবিট 5,000, আর অপর দিকে ক্যাশ না, তুমি মাত্র বিল রিসিভ করছো, তোমার ব্যয় হয়ে গেছে, টেলিফোন বিল এক্সপেন্সেস ব্যয় হয়ে গেছে, কিন্তু এখনো ক্যাশে টাকাটা পরিশোধ করনি। এ কারণে তুমি এখানে হচ্ছে বিল পেয়েবল কথাটা লিখতে পারবা, যেহেতু বিল আছে, বিলটা পে করো না, তার মানে করতে হবে, এর কারণে বিল পেয়েবল কথাটা বলতে পারবা। এখন বিল পেয়েবল তো আমরা বলি না, ওটাকে আমরা নোট পেয়েবল বলি, অর্থাৎ নোট পেয়েবল বিল পেয়েবল প্রায় অলমোস্ট একই কথা। অথবা এই জায়গাটাতে নোট বিল না লিখে অ্যাকাউন্ট পেয়েবল, অর্থাৎ কেউ তোমার কাছ থেকে টাকা পায় সেটা তুমি করতে পারবে, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করতে পারবা। অথবা তুমি সেম এই জায়গাটাতে চাইলেই এই টেলিফোন বিল পেয়েবল এই কথাটাও জাবেদাতে লিখতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এটা তো এক্সপেন্সেস, স্বাভাবিকভাবে এটা আমাদের মালিকানার সত্ত্ব থেকে মাইনাস যাবে, এই যে এখানে মালিকানার সত্ত্ব থেকে মাইনাস। এখন তুমি যদি লেটারে অ্যাকাউন্ট পেয়েবল ধরো, অ্যাকাউন্ট পেয়েবলের ঘরে টাকাটা দিয়ে দিলা। তুমি যদি লেটারে বিল বা নোট পেয়েবল ধরো, তাহলে নোট পেয়েবলের ঘরে দিবা, অথবা নতুন করে ঘর কেটে দিবা। অথবা তুমি যদি টেলিফোন বিল পেয়েবল হিসেবে যদি দাও, যে কোনো, যেমন স্যালারি পেয়েবল, তাহলে স্যালারি পেয়েবল নামে যেরকম ঘর কাটতা, অনুরূপভাবে তুমি এখানে ঘর কেটেও দিতে পারবা। দিন শেষে ওই যে লাও সেই কদুর অবস্থায় হবে। বোঝা গেল? ভাই প্রিপেড রেন্ট 1 মাস ইয়ে হইতো না, রেন্ট এক্সপেন্সেস হইতো না, 30 কোনটা? তারিখ প্রিপেড রেন্ট।
এখানে দিদি ভাই দেখো দেখো, জুন 1, 30 তারিখ প্রিপেড রেন্ট, এন্ড 30 তারিখ হয়ে গেছে, আমরা তো 2 মাসের। ও আচ্ছা 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 আচ্ছা, এই যে এখানে যে 2 মাসের হচ্ছে, যে আমরা হলো 2 মাসের যে হচ্ছে হলো দিলাম, মানে টাকা দিলাম, হুম, ঠিক আছে। এখানে যে 2 মাসের আমরা টাকা দিলাম, সেই 2 মাসের টাকা ওইটা তো আমরা অ্যাডভান্স রেন্ট হিসেবে ধরছি, তাই না? প্রশ্নে হ্যাঁ প্রিপেড রেন্ট হিসেবে ধরছি, আর অপরদিকে আমরা ক্যাশ ক্রেডিট করছি। এইটা কি, হ্যাঁ এটা একটা অ্যাডজাস্টিং এর বিষয়। দেখো এই জিনিসটা দেখো আমার মাথার মধ্যে ছিল না, বা তোমাদের অনেকের খেয়ালের মধ্যে নেই। দেখো আমরা হচ্ছে হলো টাকা ভাড়া বাবদ পরিশোধ করছি, কিন্তু সেটা 1 তারিখে, এবং সেটা অগ্রিম দিয়েছি। তাহলে ওইটা যে আমাদের ব্যয় হয়ে গেছে, ওইটা 31 তারিখে বলে নাই, কিন্তু আমাদের অটোমেটিক্যালি বুঝে নিতে হবে ওইটা তো অলরেডি ব্যয় হয়ে গেছে এই ট্রানজাকশনে। তাহলে ওই 1 মাসের অথবা ওই মাসের ব্যয়টাকে আমাদের লিপিবদ্ধ করতে হবে। এই কারণে আমাদের আরো এক্সট্রা একটা জাবেদা দিতে হবে, যে রেন্ট এক্সপেন্সেস ডেবিট প্রিপেড রেন্ট ক্রেডিট। এই কারণেই এখানে এই যে আমি করছি, কিন্তু আমার মনে নেই ওই জিনিসটা, যে আমাদের হলো ওই প্রিপেড রেঞ্জ যেটা আছে সেটা আমাদের 5,000 টাকা কমাতে হবে, কারণ আমাদের ব্যয় হয়ে গেছে। এরপর আমাদের হচ্ছে ওটা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে। দেখো প্রত্যেকটা এন্ট্রি কিন্তু ইজি, কিন্তু দেখো ছোট্ট 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 কোনো না কোনো একটা ঝামেলা রেখেই দিয়েছে। তাহলে এই জিনিসগুলা একটু যখন তোমরা প্র্যাকটিস করবা, তাহলে দেখবা ইজিলি পারবা। এটা তো পারবা, এই যে দেখো স্যালারি, পরে যেটা আছে স্যালারি ডেবিট, এরপর তোমার হচ্ছে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি বিল, এটা হলো ডেবিট। বা অফিস এক্সপেন্সেস দিতে পারবা, সমস্যা নেই, এটা অফিস এক্সপেন্সেস হিসেবেও দিতে পারবা। আর সবগুলো মিলে ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, এখানে টোটাল টাকা হবে হলো আমাদের হলো 16,000 টাকা। আর অপর দিকে আমাদের ডেবিট পাশে হলো, একদিকে হলো স্যালারি বাবদ 10,000, আর অপর দিকে হলো আমাদের 6,000। ওকে, এই জিনিসটা আমরা কিভাবে বসাবো? এই জিনিসটা আমাদের ক্যাশ থেকে 16,000 টাকা মাইনাস করব। এই যে দেখো এখানে 16,000 টাকা মাইনাস, আর অপর দিকে এগুলো যেহেতু ব্যয়, যার কারণে আমরা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করবো। এই যে একবারে 16,000 টাকা মাইনাস করা আছে দুইটা। পরেরটা আসো, পরেরটা এখানে কি বলা আছে? এইটা, হ্যাঁ এইটা জাবেদা দেওয়ার জন্য তো আটকালাম। এইটা দেখো আমরা সাপ্লাইজ কে হচ্ছে সম্পদ হিসেবে ধরে রাখছি, এবং স্টিল আমরা বলতেছি আমাদের সম্পদ হাতে আছে কত, 2,000। তার মানে কি আমাদের সাপ্লাইজ এক্সপেন্সেস হয়ে গেছে কত, 8,000 টাকা। ঠিক আছে, আমাদের টোটাল সাপ্লাইজ তো দাঁড়াও দেখি, এখানে সাপ্লাইজ কিনছি হলো 10,000, আবার মনে হয় এক জায়গায় কিনলাম না সাপ্লাইজ, এখানে কোথায় জানি এডিশনাল সাপ্লাইজ ছিল, এই অঙ্কে ছিল না কোথায়? না না ভাই না, এম কেমন হবে? মনে হয় আগেরটাতে ছিল। তাহলে সাপ্লাইজ কত, 10,000, ঠিক আছে। তাহলে দেখো সাপ্লাইজ এক্সপেন্সেস 8,000 টাকা ডেবিট, আর অপর দিকে ওই সাপ্লাইজ সম্পদ, এলে কিন্তু সমন্বয়। এই যে আজকে করালাম না, আজকে একটা ক্লাস আপলোড করছি না, তো পরবর্তী ক্লাসগুলোতে এই সাপ্লাইজের হিসাবটা পাবা। সাপ্লাইজ হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে দেখাবো? মালিকানা সত্ত্ব থেকে 8,000 টাকা মাইনাস করবো, আর সাপ্লাইজ থেকে 8,000 টাকা মাইনাস করে দেখাবো, দেখালে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলে যাবে। এটা ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ, মাস শেষে দেখাতে হবে ইলিয়াস, হয়তোবা তুমি দেখাওনি এটা। কারণ সিম্পল বিষয়, যে তুমি অগ্রিম ভাড়া পরিশোধ করছো, তাহলে পুরো মাস অতিবাহিত হয়ে গেছে, উল্লেখ নাই যে ওই যে একটা আমরা পড়ছি না, একটা প্রথম দিন জাবেদা পড়ছি না, যে 1 month rent is to be, যেটা হচ্ছে treated as, মানে treat as a rent expenses, মানে এইটা 1 month, আমার মুখস্থ হয়ে আছে, 1 month rent is to be a treated as a rent expenses। এই যে পড়ছি না আমরা, ওই সেইটা এখানে বলা নাই, তার মানে উজ্জ্ব আছে।
তার মানে ওইটার আমাদের 1 মাসের ভাড়াকে ব্যয় হিসেবে কনসিডার করে জাবেদা দিতে হবে। ওকে, এবার আসো পরেরটা 7। সেম নর্মাল এন্ট্রি আছে, সবগুলো নর্মাল। ব্যবসা শুরু করছে, ওই যে ভ্যান গাড়ি কিনছে, এর মধ্যে কিছু ক্যাশে পরিশোধ করছে আর কিছু কি করছে, নোট পেবল সাইন করছে। তাহলে ভ্যান গাড়ি, মোটর গাড়ি বা ভেহিকেল ডেবিট, ক্যাশ ক্রেডিট, বাকি 8,000 পেবল ক্রেডিট। 2 মাসের অফিস রেন্ট পরিশোধ করছে, অ্যাডভান্স রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপর হচ্ছে সার্ভিস পরিশোধ করছে অন অ্যাকাউন্টে, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। এরপর দেখো ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপর হচ্ছে ক্যাশ পেমেন্ট, হ্যাঁ নোট পেবল, তাহলে নোট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপরে হচ্ছে সার্ভিস দিছো, তাহলে সার্ভিস দিছো এবং ক্যাশে ক্যাশ ডেবিট, বাকিটা হচ্ছে কি বিল, তাহলে বিল রিসিভেবল অথবা অ্যাকাউন্ট রিসিভেবল, আর হচ্ছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপর দেখো ক্যাশ রিসিভ 1500 টাকা, তাহলে ডেবিট। ফুল সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইড অন মে 4, তাহলে 4 তারিখে এই যে টাকা মানে সার্ভিস দিয়েছে 2400 টাকার, তার ফুল সেটেলমেন্ট সাপেক্ষে, মানে কারো কাছ থেকে 2400 টাকা পাও। এটা আমি জাবেদারা এখানে করে দিতেছে, কারণ এটা কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে, হয়তো মনে হবে, আমি আমারও বোঝার সুবিধার্থে এখানে করে দেই। তাহলে আমরা এই যে 4 তারিখে সেবা দিয়েছি 2400 টাকা, তাহলে আমরা সার্ভিস রিভিনিউ ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করছি। তাহলে সেই রিসিভেবলের কাছ থেকে আমরা টাকা পাইছি ক্যাশ, কত টাকা, 1500 টাকা পাইছি। এই তো 1500, ঠিক আছে। এখন পাইতাম কত, 2400। আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল 2400 টাকা, যেহেতু ফুল সেটেলমেন্টের সাপেক্ষে, তো তার কাছ থেকে তো আর পাবো না 2400 ক্রেডিট। তাহলে ক্যাশ কিন্তু ডেবিট হয়েছে কত, 1500 টাকা। তাহলে বাকিটা, বাকি কত, 900 টাকা, তাই না? এই ভাই 900 17 তারিখও আবার দিয়ে রাখছে payment। হুম 17 তারিখেরটা ক্যাশ আবার রিসিভ করছে 750, নিয়ে 4 নাম্বারটাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 1700। তাহলে 1500 কোথায় রাখলাম? 1500 আপনার ও 28 নাম্বারটা, ও 28 নাম্বার। আচ্ছা 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 আচ্ছা। মেস আর কেন জানি সব জায়গাতেই। ও না এখানে একটু একটু 750। কাহিনী আছে, ওয়েট ওয়েট, একটু কাহিনী আছে এই কোশ্চেনটাতে। কি কাহিনী? 17 তারিখে 750 টাকা পাওয়া গেছে, তাহলে 17 তারিখে 700 টাকা যখন পাওয়া যায়, এইটারও জাবাদা দিয়ে দিই। 17 তারিখে 750 টাকা পাওয়া গেছে, এই কারণে ক্যাশ ডেবিট 750, এই যে 750। আর অপরদিকে আমাদের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কিন্তু 750 টাকা। তাহলে আমরা হলো টাকা পাইতাম 2400, ঠিক আছে। তার মধ্যে থেকে আমরা হলো 750 টাকা পাইছি। তাহলে আমরা 750 টাকা যদি বাদ দেই, তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে কত টাকা পাবো? আমরা পাবো 1650 টাকা, ঠিক আছে। তাহলে এই 1650 টাকার এগেনস্টে আমরা মূলত এই হচ্ছে হলো 28 তারিখে এসে 1500 টাকা পাইলাম। তার মানে আমরা পাইতাম কত, 1650 টাকা, পাইছি কত, 1500 টাকা। তার মানে ছাড় দিলাম কত, 150 টাকা। এটাই আমাদের জন্য হলো কি, ডিসকাউন্ট। এটাকে এভাবে ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট করে দেখাতে হবে। তাহলে এই জিনিসটা আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিভাবে বসাবো? আসো এই জিনিসটা, আচ্ছা এখানে আমি দেখাই দিতেছি। আচ্ছা দেখো, আমরা জানি আমাদের হলো অ্যাসেটের পাশ, এরপর আমাদের লায়াবিলিটিস এর পাশ, এরপর হচ্ছে আমাদের ওনার সিকিউরিটির পাশ। তাহলে নর্মাল ভাবে এটা তো ব্যয়, তাহলে ব্যয় ডিরেক্ট 1500 টাকা বা 150 টাকা মাইনাস। অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা তো জানি আমাদের এখানে অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে, এখানে আমাদের ক্যাশ থাকবে। তাহলে ক্যাশে দেখো 1500 টাকা এসে যোগ হবে, আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 1650 টাকা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। দিন শেষে এখান থেকে দেখো 150 টাকা মাইনাস হচ্ছে অ্যাসেট থেকে, আর লাইবিলিটিসে দায় পাশ থেকে 1500 টাকা মাইনাস, সরি 150 টাকা মাইনাস হচ্ছে। তার মানে উভয় পাশ থেকে 1500, সরি 150 টাকা 150 টাকা কমে যাচ্ছে। তার মানে অটোমেটিক্যাল হিসাব সমীকরণ কিন্তু মিলবে, ঠিক আছে, বুঝতে পারছো তো? এরপর দেখো ডিপ্রিসিয়েশন চার্জ 1000 টাকা, তাহলে ডিপ্রিসিয়েশন ডেবিট, মালিকানা সত্ত্ব থেকে 1000 টাকা মাইনাস। আর অপরদিকে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট করি, কিন্তু এই অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনটাই মূলত হলো
বিপরীত সম্পদ হিসাব, এই কারণে আমরা যে কোনো সম্পদ থেকে টাকাটা মাইনাস করব। এখানে কি করা হয়েছে, কোথা থেকে, হ্যাঁ এই যে টাকাটা মাইনাস করা হয়েছে, ঠিক আছে, সম্পদ থেকে মাইনাস হবে এটা। এটা জাবেদা হবে হলো এইটা, এটা একটু লিখে দেই, এগুলাই ভুল করবা। ডিপ্রিসিয়েশন ডেবিট, ভালো কথা, এই যে 1,000 টাকা। এইখানে এর জাবেদা কিন্তু আমরা এডে দিতে পারবো যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 1,000 টাকা, এটা হলো নিয়ম। কিন্তু আমরা অনেক সময় এই জায়গায় যে সম্পদ আছে, মনে করো ফার্নিচারের উপর ধরা হয়েছে, মূলত এখানে সম্পদ একটা, সেটা হলো কি ভ্যান গাড়ি, সেই ভ্যান গাড়ি হিসাব ক্রেডিট। তো এই কারণে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা এই জিনিসটা কি করব, অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমাদের যে সম্পদ থাকবে আর এদিকে তো দায় এবং ওই থাকবে, তাহলে আমরা ওই থেকে 1,000 টাকা মাইনাস করব, আর অপর দিকে আমাদের অ্যাসেট পাশে যেখানে সম্পদ থাকবে সেই সম্পদ থেকে 1,000 টাকা মাইনাস করবো, রেজাল্ট শেষ। ওকে, এরপর আছে কি আছে, 31 পেইড 1,000 টাকা স্যালারিজ, হয়তো স্যালারিজ এক্সপেন্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট, এটা নর্মালি পারবা, আশা করি এটা ক্লিয়ার, তাই না? আচ্ছা, 8 নম্বরে আসো। সেম নর্মাল জিনিসগুলো দেওয়া আছে এবং এটা সম্ভবত আরো একবার করাইছি। এখানে ইনভেস্ট করছে, এটা পারবা, টাকা ধার নিছে, এটা পারবা, এই যে ইকুইপমেন্ট, হ্যাঁ 10,000 টাকার ইকুইপমেন্ট কিনছো, তার মধ্যে 4,000 টাকা তুমি পরিশোধ করছো ক্যাশ ক্রেডিট, বাকিটা কি অ্যাকাউন্ট পেয়েবল। সাপ্লাইজ কিনছো, সাপ্লাইজ তাহলে ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এরপর 1,500 টাকা পরিশোধ করছো নোট পেয়েবলের এগেনস্টে, তাহলে নোট পেয়েবল কোথায় ছিল, এই যে এখানে একটা নোট পেয়েবল ছিল, এই যে এইদিকে মনে হয় আরো কোথায় ছিল, এই যে এখানে একটা নোট পেয়েবল ছিল, ঠিক আছে। তাহলে আমরা ধরে নেব যে কোনো একটা নোট পেয়েবলের টাকা পরিশোধ করছো, তাহলে ওই নোট পেয়েবল কি করব, ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপর দেখো ক্যাশে সার্ভিস রেভিনিউ কালেক্ট করছো, সার্ভিস দিয়ে টাকা কালেক্ট করছো, ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপর দেখো সার্ভিস দিছো, হ্যাঁ এই যে রিভিনিউ অফ টাকা 2,000 ওয়াজ আর্ন, মানে তুমি সেবা দিয়েছো, মানুষের কাছ থেকে তুমি 2,000 টাকা পাবা, কিন্তু নট ইয়েট কালেক্টেড, মানে এখনো তুমি কালেক্ট করো নাই, তার হচ্ছে কি অ্যাকাউন্ট রিসিভেবল, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ঠিক আছে। রেন্ট এক্সপেন্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট, ওয়েজেস ডেবিট ক্যাশ ক্রেডিট, স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। একদম আমরা এখানে জাবেদা একটাই দিব যে স্যালারি ডেবিট, ওয়েজ ডেবিট ক্যাশ ক্রেডিট দুটো যোগ করে। এরপর দেখো সাপ্লাইজ কস্টিং 1,500, 1,500 টাকা ওয়ার ইউজ আউট অফ সাপ্লাইজ পার্সেস অন নভেম্বর 8, তাহলে নভেম্বর 8 তারিখে যে সাপ্লাইজ 2,000 টাকা কিনছিলাম তার 1,500 টাকা খরচ হয়েছে, তাহলে সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট, ওই সাপ্লাইজটা ক্রেডিট করে ফেলবো, সম্পদ কমে গেল। তো এটাও ইজি আছে, আশা করি পারবা। এমন কোনো একটা কি সমস্যা আছে এখানে যেটা পারবা না? ভাই অন্য কিছু যদি অগ্রিম দিয়ে থাকে তাহলে সেটার ক্ষেত্রেও কি একই নিয়ম? হ্যাঁ, যেমন ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স পলিসি, হ্যাঁ মনে করো 2 মান্থ ইন্স্যুরেন্স পলিসি ইজ পেইড 10,000 টাকা, 2 মাসের ইন্স্যুরেন্স পলিসি পাবো, তুমি 10,000 টাকা পরিশোধ করছো, তাহলে 31শে ডিসেম্বর এসে ওই 1 মাসের ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট করতে হবে, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করতে হবে। ওকে, যে কোনো অগ্রিম ব্যয় সেটা মাস শেষে অথবা সেই বছর শেষে এন্ট্রি না থাকলেও এন্ট্রি দিয়ে দিতে হবে। আচ্ছা লাস্ট 9 নম্বর, আজকে তো সবই হয়ে গেল, তাহলে আমাদের 4 নম্বর ক্লাসের প্রয়োজন পড়বে না, আমি যে কোশ্চেন গুলো দিব সেগুলোর উপর আবার সলভ ক্লাস নেবো। হ্যাঁ দেখো 9 নম্বর, ও 9 নম্বরটাতে একটু ঝামেলা আছে, এই জায়গাটাতেই শুধু ঝামেলা আছে, বাকিটা ইজি আছে। দেখি একটু ঘর নেই, ওই যে 4 নম্বর একটা ম্যাথ করাই দিয়েছিলাম না, ওইটারই আর কি একটু ফ্লেভার আছে এখানে। দেখো আফটার অ্যাচিভিং এলএলএম ডিগ্রি, এলএলএম কি আল্লাহ, এটা কোন ধরনের ডিগ্রি? এলএলএম জানি না, কিন্তু এলএলবি হলে ভালো হয় নাকি? আচ্ছা, আফটার অ্যাচিভিং এলএলবি ডিগ্রি মিস্টার সাদিক ওপেন এ ল চেম্বার, হ্যাঁ এটাই ভালো হয়, অন আগস্ট 2016, অন আগস্ট মানে দেখো 1 আগস্ট হিজ অ্যাকাউন্ট ব্যালেন্স ওয়াজ ক্যাশ, মানে দেখো 1 তারিখে, মূল কথা হলো 1 তারিখ, এবং 1 তারিখে সে ব্যবসা ওপেন করছে, যে বলছে তার মানে কি নতুন ব্যবসা, তাহলে ক্যাশ কি ডেবিট, কোনো কথা ছাড়াই ক্যাশ নিয়ে আসছে, ক্যাশ ডেবিট, এই যে ক্যাশ ডেবিট কত টাকা, 4,000 টাকা, এই যে আমরা জাবেদা গুলো দিব। অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের হলো ডেবিট, মূলধন হিসাব কিন্তু ক্রেডিট, এগুলোর কারণে মূলধন ক্রেডিট হবে। আচ্ছা, সাপ্লাইজ, এলে জাবেদা আগে দিয়ে দাও,
সাপ্লাইজ ডেবিট কত টাকা, 500 টাকা। এরপর ইকুইপমেন্ট, এইভাবে লিখতে পারবা? কম্পিউটার দিলে অনেকে পারবা না, ঠিক আছে, এগুলো শিখতে হবে। আমি আবার না দিকে লিখতেছি কিন্তু, বোঝো কিন্তু, ধীরে শিখবা, আমি এগুলো পারতাম না। এই যে আমাদের ডেবিট এগুলো সব, তো এগুলো নিয়ে যেহেতু ব্যবসা শুরু করছে, স্বাভাবিকভাবে এই হিসাবগুলোই ক্রেডিট হবে নর্মাল ভাবে। মনে করো এটা দেওয়া নাই, মনে করো এই জিনিসটা দেওয়া নাই, বোঝো কিন্তু, এই জিনিসটা দেওয়া নেই মনে করো, তাহলে আমরা নর্মাল ভাবে জানি এই জিনিসগুলো মনে করো একটাও দেওয়া নেই, এই এতটুকু দেওয়া আছে, এই কথাগুলো দেওয়া আছে, তাহলে আমরা জানি ব্যবসার 1 তারিখে ব্যবসা শুরু করলে সবগুলা কি হয়, ডেবিট হয়ে যায়, সবগুলা বাবদ কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। তাহলে 5,000, এইদিকে হলো 500, এইদিকে 1500, তাহলে 7,000, আর চারে কথা হচ্ছে 9,000, তাহলে এখানে কিন্তু 9,000 টাকা ক্যাপিটাল হিসেবে ক্রেডিট হইতো। কিন্তু এই প্রশ্নে ক্যাপিটাল বলে দিয়েছে 4,000, তাহলে ক্রেডিট পাশে যে শর্ট সেগুলো কি হবে, ঘাটতিটা, আরো যে 5,000 ঘাটতি, মনে করো এটা নেই, মনে করো এটাও নেই, তাহলে তোমাকে এখানে একটা লাইবিলিটিস বানায় দেওয়া লাগতো। যেমন এখানে ডেট দেওয়া লাগবে, ডেট, যে তুমি ঋণ নিয়ে ব্যবসা করছো। এই কারণেই যেহেতু এখানে সবকিছু ক্লিয়ার করে দেওয়া আছে, 5,000 টাকা সরাসরি দিতা। এখন এখানে বলা আছে, এখানে যেহেতু বলা আছে যে অ্যাকাউন্ট পেয়েবল এখানে আছে, ঠিক আছে, অ্যাকাউন্ট পেয়েবল যেহেতু আছে, ক্রেডিট কত টাকা, 4,200 টাকা, এই হচ্ছে হলো 4,200 টাকা, ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবে এখানে 800 টাকার ঘাটতি থেকে গেল। ওই 800 টাকা মনে করবা ওই মালিক ঋণ নিয়ে শুরু করছে, অথবা যে কোনো একটা লাইবিলিটিস এখানে দিয়ে তোমাকে মিলাই দিতে হবে, যেটাই মূলত অ্যাকাউন্টিং ইকুয়েশনেও দেওয়া হয়েছে। ওকে, ক্লিয়ার? তো কখনো যদি এই ধরনের আরো আরো সম্ভবত কোন জানি একটা অঙ্কে আছে, এই ধরনের যদি সমস্যা পাও, তাহলে এভাবে এক্সট্রা ধরে নিয়ে অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলাবা। আবার 4 নাম্বার ক্লাসে যে বিষয়গুলো আমি বলছি না, যে একটু কাহিনী, দুইটা ব্যবসা, নতুন ব্যবসা হলে তোমরা ক্যাশ বাবদ টাকা যোগ করবা, আর পুরাতন ব্যবসা হলে ক্যাপিটাল থেকে মাইনাস করে টাকাটা ভাগ করে দেখাবা, এই জিনিসটা মাথায় রাখবা। বাকিটুকু দেখো, কালেক্টেড টাকা 1,400 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, ওকে ফাইন, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, পেইড 700, সরি পেইড 2,700 টাকা, মানে 2,700 টাকা অ্যাকাউন্ট পেয়েবল, তাহলে ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট। আর্ন রিভেনু, তাহলে এখানে বলছে আর্ন রিভেনু টাকা 7,500, হুইচ ইজ টাকা 3,000 ইজ কালেক্টেড ইন ক্যাশ, তাহলে 3,000 টাকা নগদে তুমি কালেক্ট করছো, তাহলে ক্যাশ ডেবিট। বাকিটা যেহেতু বাকিতে আছে, মানে ধারে আছে, 4,000 কত, হ্যাঁ 4,500, ওটা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর সার্ভিস রিভেনু ক্রেডিট করে দিবা, ঠিক আছে, এটা জাবেদার এখানে দিয়ে দিই। এই জাবেদা গুলাই পারো না, এখানে দিয়ে দিতেছি যেহেতু দ্রুত বলতেছি। ক্যাশ রিসিভ করছো, দেখবা কি আসলো, ক্যাশ আসছে, তাহলে ক্যাশ ডেবিট, ঠিক আছে, টাকা কত, 3,000 টাকা। ওকে, আর কি হয়েছে, আর কিছু না, কেন ক্যাশ আসলো, সার্ভিস দিয়েছে, তাহলে এই যে সার্ভিস, সার্ভিস রিভেনু, সার্ভিস রিভেনু তোমার হলো এই ক্রেডিট, কত টাকা, এখানে 7,500 টাকা, তাহলে ডেবিট পাশে তো শর্ট, তাহলে বাকি টাকার কি, ধারে, অ্যাকাউন্ট, এখানে হচ্ছে রিসিভেবল হচ্ছে ক্রেডিট, সরি ডেবিট, বাকি টাকা যেহেতু ধারে মানুষের কাছ থেকে পাবা, স্বাভাবিকভাবে ওইটা তোমাকে এখানে 4,500 টাকা ডেবিট করে দিতে হবে, এই তো হয়ে গেল। এরপর দেখো পার্সেস এডিশনাল ইকুইপমেন্ট, ওকে ভালো কথা, ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ পরিশোধ করছো 400, ক্যাশ ক্রেডিট 400, আর বাকিটা কি অ্যাকাউন্ট পেয়েবল। অনুরূপ ভাবে এটাও এটাও করে দিতেছে, যে পারবা না, এগুলাই পারো না, এর আগেও আমি তোমাদের পড়াইছি তো, আমার অভিজ্ঞতা আছে। এই যে তোমার প্রতিষ্ঠানে হচ্ছে ইকুইপমেন্ট আসছে, এই ইকুইপমেন্ট ডেবিট, ঠিক আছে, কত টাকা, 1,000 টাকা, এই যে ডেবিট, যত টাকা থাকবে তত। এরপর কি ক্যাশ ক্রেডিট, কারণ নগদ টাকা তোমার কাছ থেকে চলে গেছে, আরো কি, আরো বাকি রাখছো, তাহলে অ্যাকাউন্ট এই পেবল, এই হলো ক্রেডিট। আমার মনে হয় না যে তোমাদের আর এইগুলো নিয়ে সমস্যায় পড়তে হবে, আমার মনে হয় না যে তোমাদের আরো আমি
সরি ক্রেডিট না, তোমাদের আরো এগুলোর উপর ক্লাস নিতে হবে। এই একটা দুটো ক্লাস যদি তোমরা খুব ভালোভাবে করো, আমার ধারণা যে তোমাদের আর এগুলো লাগবে না, আটকা লাগবে না, একা একা পারবা। দু একটা এন্ট্রিতে সমস্যা হবে, জিজ্ঞেস করে নিও, গ্রুপে দিও। পেইড স্যালারি টাকা 2500 অ্যান্ড রেন্ট ফর আগস্ট টাকা 900। তাহলে ওই স্যালারি এক্সপেন্সেস ডেবিট 2500, রেন্ট এক্সপেন্সেস ডেবিট 2500, দুটো যোগ করে ক্যাশ ক্রেডিট। এটাও দিয়ে দিতেছে জাবেদা, যে কেমনে ভাই তো বলতেছে একবারে দিয়ে দেবো, কিন্তু কেমনে? স্যালারি এটা তোমার জন্য ব্যয়, তাহলে স্যালারি ডেবিট। অপরদিকে আরো কি ডেবিট? রেন্ট ডেবিট, একবারে করছে, রেন্ট ডেবিট আমরাও একবারে দিয়ে দেব। অপরদিকে আমরা ডিরেক্ট হচ্ছে ক্যাশ দিয়ে দেব, ক্যাশ আমরা ক্রেডিট করব। ওদিকে 2500 আর 900, তাহলে কত হচ্ছে? 3400। এই যে দিয়ে দিলাম, এখানে হলো 2500, এখানে হচ্ছে আমাদের হলো 900 জাস্ট। তাহলে এই 3400 টাকা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস, ক্যাশ থেকে মাইনাস। এই উইথড্র পার্সোনাল ইউজ, উইথড্র ডেবিট ক্যাশ ক্রেডিট। রিসিভ 2000 টাকা ফ্রম রূপালী ব্যাংক, মানি ব্রোয়েট অন নোট পেয়েবল, ওই ধান নিছো, তাহলে ক্যাশ ডেবিট নোট পেয়েবল ক্রেডিট। ইনকুট ইউটিলিটিস এক্সপেন্সেস ফর মান্থ আগস্ট অন অ্যাকাউন্ট, মানে ইনকুট মানে অলরেডি সংগঠিত হয়ে গেছে, ইউটিলিটি এক্সপেন্সেস মানে উপযোগ ব্যয়, তাহলে ইউটিলিটি এক্সপেন্সেস ডেবিট অ্যাকাউন্ট, ও সরি অন অ্যাকাউন্ট হয়ে গেছে, তাহলে ইউটিলিটি পেয়েবল ক্রেডিট, অথবা এখানে বলতে পারবা যে নোট পেয়েবল, সরি অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, এক কথা পেয়েবল ক্রেডিট করতে হবে সোজা হিসেব। তাহলে ইউটিলিটি এক্সপেন্সেস ডেবিট, ইউটিলিটি এক্সপেন্সেস পেয়েবল ক্রেডিট, এটাও লিখতে পারবা, অথবা অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করতে পারো, কোনো সমস্যা নেই, দিলেই হয়ে যাবে। ওকে, তো আজকে তো সুন্দরভাবে শেষ হলো। বলো শিখলা, পারবা? আমার মতে, আমার মতে এই যে সলিউশন সহকারে এই কয়েকটা কোশ্চেন যদি তোমরা সলভ করো, একই ট্রানজাকশন ঘুরে ঘুরে আছে, একই জিনিস একই নিয়ম সবকিছু ঘুরে ঘুরে আছে, আমার বিশ্বাস যে যারা একটু আন্তরিক, এখান থেকে যে কোশ্চেন আসবে সেটা তো পারবা, আর বাকি বিগত বছরে যতগুলো কোশ্চেন আছে সেগুলো তোমরা পারবা। নিজে নিজে করো, যাও বাকি যতগুলো আছে, যত বছরের কোশ্চেন আছে, খালি চোখ দিয়ে দেখবা, যেটা সমস্যা আছে সেটা খাতায় টুকে লিখলা বা ওখানে লিখে রাখলা, অথবা যেটা সমস্যা হচ্ছে লাল দাগ দিয়ে রাখলা, পরে খাতায় করলা। এখন তোমাদের একটা দায়িত্ব দেই, দিব? তোমরা কেউ ল্যাপটপ আছে, কম্পিউটার আছে? যাদের ল্যাপটপ কম্পিউটার আছে, তোমরা তোমাদের ব্যাচ থেকে একটা দায়িত্ব পালন করো তো। এটা আমি করতাম, আমার তো সময় নাই, তোমরা নিজেরাই করো তো। যে অ্যাকাউন্টিং ইকুয়েশন প্লাস হচ্ছে জার্নাল, এটা পরবর্তীতে আমরা সলভ করব, হ্যাঁ যখন জার্নাল করাবো তখন। অ্যাকাউন্টিং ইকুয়েশন প্লাস জার্নাল, প্রত্যেক জায়গাতে তো ট্রানজেকশন গুলাই দেওয়া আছে, তাই না? তাহলে আমরা তো সর্বোচ্চ যতটুকু পারতেছি করতেছি, এমন অনেকগুলো থাকবে যেগুলো করা লাগবে না বা করতেছি না, কিন্তু ওখানে একটা দুইটা ট্রানজেকশন থাকতেছে যে ট্রানজেকশন গুলোতে তোমাদের সমস্যা হচ্ছে। তো এই জিনিসগুলো জমা করো তো। মানে আমি বলতে চাচ্ছি, মনে করো ইলাস, আমরা যতটুকু করলাম আলহামদুলিল্লাহ, এর মানে এর মানে কি শেষ না? বাকি আরো যে বোর্ডের কোশ্চেন গুলো আছে, তুমি বসে আছো চোখ দিয়ে দেখো, হ্যাঁ একা একা জাবেদা করতে পারতেছো, একা একা ইংলিশ ওয়ার্ডটা বুঝতেছো আলহামদুলিল্লাহ, কিন্তু হুট করে একটা পারলা না, তাহলে ওটাই নোট করে রাখো। এভাবে আমাদের ব্যাচে যারা আছো সবাই একটা নোট করো তো, যে আমার এইটাতে সমস্যা, আমার এইটাতে সমস্যা। তাহলে মিনিমাম ধরো যে 30টার মতো বের হলো ট্রানজেকশন, তাহলে ব্যাচের শেষের দিকে সুন্দরভাবে ওই ট্রানজেকশনটা আমি একটা এরকম পিডিএফ এ দিয়ে দিলাম, এবং ওইটা সুন্দরভাবে ব্যাখ্যা বাংলা ওয়ার্ড যা আছে সবকিছু দিয়ে দিলাম। তাহলে তো আর গুলি করলেও তো আর হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে আর কোশ্চেন মিস যাবে না, ট্রানজেকশন থেকে আর কোশ্চেন মিস যাবে না। বোঝা গেল? এভাবে আগাও। বোঝাতে পারছি কি বললাম? অর্থাৎ যেটা সমস্যা হচ্ছে একটা নোট তৈরি করো এবং সবাই মিলে শেয়ার করিও। তোমরা টাইপিং করতে না পারলে আমারে দিও, আমি এক বসনাতে টাইপ করে একদম সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাই দিয়ে সবকিছু দিতে পারবো। শোনো, আন্তরিকতা থাকলে না পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে মেয়েকে 1 সেকেন্ড টাইম দিবা না, আমি যেভাবে বলবো সেভাবে যদি নিজেকে তৈরি করতে পারো, তোমার ধার কাছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে মেয়ে আসতে পারবে না, আমি কথা দিতেছি। কিন্তু নিজেকে তৈরি করতে হবে, পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, ঠিক আছে? এগুলা দিনকাল মারাই আসছি, বুঝছো, এগুলা একদম পার করে আসছি। ইউনিভার্সিটিতে কি হয় হ্যান ত্যান কি না আছে সব করে আসছি, ঠিক আছে? ইউনিভার্সিটি তো ওই যে দেখতেছো তো, হাজার হাজার ছেলে মেয়ে কম বেশি আমার হাত থেকে হচ্ছে, বা 2-4 জন হচ্ছে। তো তো ইউনিভার্সিটির ছেলে মেয়ে তৈরি করতেছি, ইউনিভার্সিটির ছোট ভাইদের তৈরি করছে, ডিপার্টমেন্টে আউট অফ 4-4 পাওয়ার পিছনেও আমার অবদান আছে।
তোমরা কল্পনা করতে পারবে না যে ইউনিভার্সিটি লাইফটা আমি এনজয় করিনি, কিন্তু আমি অসুস্থ থাকা, পাশাপাশি হচ্ছে মানুষকে হেল্প করা, যেটা করা দরকার সবকিছু করার চেষ্টা করছি। ঠিক আছে, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি সবই করছি। আমার স্টুডেন্টরা আউট অফ 4-4 আছে, আমার ডিপার্টমেন্টেই আছে, গোল্ড মেডেলিস্টও আছে। ঠিক আছে, তো এখন হলো এগুলো নিয়ে কেউ বরাদ্দ করে, কেউ করে না, এই তো শো আপ করে, কেউ শো আপ করে না, এতটুকু। ঠিক আছে, তো তোমরা একটু আন্তরিক হও, শেখার চেষ্টা করো, পরিশ্রম করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, তো আজকে এ পর্যন্তই। আজকে তো 6 তারিখ গেল, 7 তারিখ বন্ধ থাকবে, 7 তারিখ তোমরা অ্যাডজাস্টিং এন্ট্রিতে দেখো, 8 তারিখে লাইভ ক্লাস হবে, অর্থাৎ আমি তোমাদের 3 নম্বর অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর যে 3 নম্বর ক্লাস, মানে ওইটাই মূলত আমাদের 4 নম্বর। আজকে তো হ্যাঁ আজকে ওটাই 4 হবে, হ্যাঁ, যেহেতু 5 নম্বর মানে 4 নম্বর ক্লাস আসবে না, একবারে সব সলভ করে দিলাম, তার মানে আমাদের হলো এর পরবর্তীতে একদম ডিরেক্ট 4 নম্বর ক্লাস আসবে। ঠিক আছে, ওইটাতে আমি একটু বেশি করে অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করবো, পড়লে আরো একটা ক্লাস নেবো। তাহলে মোটামুটি ভাবে 8-9 তারিখের মধ্যে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন একদম পুরো দমে শেষ। জার্নাল, যেহেতু অ্যাকাউন্টিং ইকুয়েশনের সঙ্গে রিলেটেড, স্বাভাবিকভাবে বেশি সময় দেবো না, দ্রুত হয়ে যাবে। স্পেশাল জার্নালে 2 দিন সময় দেবো, শেষ হয়ে যাবে, আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি ধরে ফেলবো। অর্থাৎ এই মাসেই, আমি যেটা বলতে পারতেছি, মানে বলতে চাচ্ছি, এই মাসের 15 তারিখের মধ্যে, এই মাসের 15 তারিখের মধ্যে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিও শেষ করে ফেলবো। 15 তারিখ অ্যাডজাস্টিং এন্ট্রিতে আসতে পারবে, আর অ্যাডজাস্টিং এন্ট্রি তো শিখাই দিতেছি, অ্যাডজাস্টিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি অলমোস্ট শেষ। তো 15 তারিখ আস্তে আস্তে আমি আবার ফিনান্সিয়াল স্টেটমেন্টের কিন্তু ভিডিও আপলোড করে দেবো। তার মানে কি, আমরা 20 তারিখের ওইদিকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অলমোস্ট শেষ করে ফেলবো, তার মানে এই মাসের মধ্যে অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজিলি শেষ হবে। ওকে, এটা তো গেল। 2 নম্বর কথা হলো, তোমরা বাকি সাবজেক্ট গুলোর কিভাবে প্রস্তুতি নিবা সেটা তো আমি বলছি। এখন ফাইন্যান্স, যাদের ফাইন্যান্স আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, তোমরা ভাই রেসপন্স ফাইন্যান্সের করতেছো কোর্স না। আনতেন না? হ্যাঁ, এখন ফাইন্যান্স, দেখো ফাইন্যান্স নিয়ে বসেছি, এই যে বসেছি, ফাইন্যান্সও যাতে 1 মাসের মধ্যে শেষ করা যায় অমন প্ল্যান নিয়ে আমি বসেছি। সুতরাং আমি কাজ করি, টেনশন নিও না, তোমরা বাকি সাবজেক্ট গুলো শেষ করো। ফাইন্যান্সের মাত্র এই কয়টা অধ্যায় দেখো, ফাইন্যান্স আরো সহজ। ভাই ফাইন্যান্সে আমি জিরো, একবার কিছুই পারি না। আরে আমি নিজেই ফাইন্যান্সের, টেনশন নিও না, খুব ইজিলি শেষ করার সুযোগ আছে। এই যে দেখছো, ফাইন্যান্সে A+ পাওয়া খুব সহজ, আর ফাইন্যান্সে তোমরা অধিকাংশ জনে ফেল করো, জাস্ট যে ইংলিশ ইংলিশ বোঝো না। এই যে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অধ্যায় পড়বা, এই 6টা অধ্যায় থেকে 10 মার্কের কোশ্চেন আসলে হলো, যাও 6টা অধ্যায় থেকে 10 মার্কের কোশ্চেন আসবে। তাহলে তোমাদের কয়টা কোশ্চেন আসে জানি, 8টা কোশ্চেন আসে 10 মার্কের। তা আমি তো বললাম এই 6টা থেকেই 8টা কোশ্চেন আসবে। তো আমরা যদি নির্দিষ্ট করে 5টা চ্যাপ্টার ভালোভাবে পড়ি, 5 × 10 = 50, 4 × 5 = 20 কমন পাবো। ঠিক আছে, এই তো হয়ে গেল। ঠিক আছে, এটাও আমি খুব দ্রুত একটা চার্ট করে দিতেছি। তো ইনশাল্লাহ তোমরা ক্লাসগুলো করবা, আর তোমাদের জন্য সিস্টেম করে দেবো, টেনশন নেওয়ার দরকার নেই। ফাইন্যান্স 2টা চ্যাপ্টার শেষ করছে, আলহামদুলিল্লাহ, ভালো। ওটা আমি বলে দিব না, হ্যাঁ, ফাইন্যান্সের ওই যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে আমরা 10 মার্কের কোশ্চেন কমন পাবো। হ্যাঁ, A+ পা খুব সহজ, আমি বলে দিব না, সব সহজ, সব ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ। তো আজকে এই পর্যন্তই, তোমরা একটু রেস্ট নাও। আজকে এই পর্যন্তই, আমি বাকি যে জিনিসগুলো লাগে, PDF টা যা লাগে সব দিয়ে দিব ইনশাল্লাহ কালকের মধ্যে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।